এমন একটা গেম যেখানে টাকার লোভ আর বাঁচার ইচ্ছের মাঝে পড়ে মানুষের আসল চেহারাটা বেরিয়ে আসে। 456 জন মানুষ, 6টি খেলা, খুবই সাধারণ ছোট বাচ্চাদের খেলা। আর এতে পুরস্কার 45.6 বিলিয়ন ওন, যা প্রায় 456 কোটি টাকার মতো। কিন্তু এই খেলার শর্ত হলো একটাই, এই খেলায় জিতবে শুধুমাত্র একজনই, আর বাকি সবাই মারা যাবে। শুনতেই অবিশ্বাস্য লাগছে, তাই না? তো সিজন 1 শুরু হয় সাংগিহন নামের এক লোকের শৈশবের স্মৃতি দিয়ে। ছোটবেলায় সে পাড়ার বন্ধুদের সাথে একটি খেলা খেলতো যার নাম ছিল স্কুইড গেম। এই খেলায় থাকতো দুইটা দল, একটা দল আক্রমণ করত, আরেকটা দল রক্ষা করত। আক্রমণকারী দলের লক্ষ্য ছিল স্কুইডের আকৃতির মতো জায়গায় ঢুকে পড়া, আর স্কুইডের মাথার মতো অংশে পা ছুঁয়ে দেয়া। শুনতেই সহজ লাগছে, তাই না? কিন্তু খেলাটা ছিল একদম যুদ্ধের মতো। সবাই খুবই সিরিয়াসলি খেলতো। আর যখন জিহন সেই খেলাটা জিতত, মনে হতো সে রাজা হয়ে গেছে, যেন পৃথিবীটাই তার হয়ে গেছে। সেই আনন্দ, সেই উত্তেজনার অনুভূতি আজও তার মনে গেঁথে আছে। তারপর গল্পটা চলে আসে বর্তমান সময়ে। এখন গিহন আর আগের মতো ছোট নেই। সে এখন প্রায় 47 বছর বয়সী একজন প্রাপ্তবয়স্ক। সে মায়ের সঙ্গে একটা ছোট অ্যাপার্টমেন্টে বসবাস করে। তার কোনো চাকরি নেই, তার ডিভোর্স হয়ে গিয়েছে, টাকা পয়সার খুবই খারাপ অবস্থা, এবং জুয়া খেলার নেশায় ডুবে সে প্রচুর ঋণ করেছে। সকালে নাস্তা খেতে খেতে তার মা তাকে 10,000 ওন দেয়। গিহান অবাক হয়ে জিজ্ঞেস করে তার মাকে এই টাকাটা কেন। তার মা তখন তাকে বলে আজ তার মেয়ের জন্মদিন। গিহান তো পুরোপুরি সেটা ভুলেই গিয়েছিল। এখান থেকেই বোঝা যায় তার জীবনে কি বিশৃঙ্খল অবস্থা চলছে। তার মেয়ে থাকে তার প্রাক্তন স্ত্রীর সাথে, আর তার প্রাক্তন স্ত্রীর এখন বিয়ে হয়েছে এক ধনী লোকের সঙ্গে। তারা গিহানকে তার মেয়ের সাথে তেমন একটা দেখা করার সুযোগ দেয় না। গিহান তার মার কাছে একটু বেশি টাকা চায়, যাতে সে তার মেয়েকে চিকেন ফ্রাই খাওয়ানোর পাশাপাশি একটা গিফটও দিতে পারে। প্রথমে রাজি না হলেও তার মা পরে তাকে কিছু বেশি টাকা দেয়। কিন্তু গিহানের মা বাহিরে যেতে চুপি চুপি সে তার ক্রেডিট কার্ডটা চুরি করে নেয় আর দৌড়ে এটিএমে টাকা তুলতে চলে যায়। এরপর গিহান তার বন্ধুকে সাথে নিয়ে ঘোড়াদৌড় বাজির মাঠে চলে যায়। তারা আশা করে আজ বিশাল টাকা জিততে পারবে, কিন্তু বেশিরভাগ খেলাতেই তারা হেরে যেতে থাকে। তাদের টাকা প্রায় শেষ হয়ে আসতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে গিহান 4.5 মিলিয়ন টাকা জিতে যায়। আনন্দে সে লাফাতে থাকে, এমনকি ক্যাশ কাউন্টারে বসে থাকা মেয়েটাকেও সে কিছু টাকা টিপসও দিয়ে দেয়। খুশিতে ভাসতে ভাসতে গিহান তার মেয়েকে ফোন দেয়, আর ফোনে বলে আজ রাতে তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে, তুমি যা খুশি তাই অর্ডার করতে পারবে। কিন্তু এই খুশির সময় বেশিক্ষণ থাকে না। হঠাৎ একদল লোক গিহানের দিকে এগিয়ে আসতে শুরু করে। ওরা হলো লোন শার্ক, মানে ঋণদাতা, যাদের থেকে গিহান আগে অনেক টাকা ধার নিয়েছিল। গিহান ভয় পেয়ে দৌড়তে শুরু করে, আর দৌড়ানোর সময় তার একটি মেয়ের সাথে ধাক্কা লাগে। সে পড়ে যায়। মেয়েটাকে সরি টরি বলে আবার দৌড়তে শুরু করে। শেষমেশ ঋণখোরেরা গিহানকে ধরেই ফেলে। তখন সেই লোকগুলো বলে, তুই আমাদের কাছ থেকে অনেক ঋণ নিয়েছিস, যদি শোধ না করিস তাহলে তোর একটি কিডনি এবং আরেকটা চোখ আমাদেরকে দিতে হবে। গিহান ভয়ে বলতে শুরু করে যে তার কাছে টাকা আছে। টাকার জন্য পকেটে হাত দিতে সে দেখতে পারে তার পকেটটা কাটা, আর টাকাগুলো পকেটে নেই। সাথে সাথে গিহান মনে করতে পারে যেই মেয়েটার সাথে সে ধাক্কা খেয়েছিল সেই মেয়েটা আসলে চোর, পকেটমার। ঋণখোরেরা গিহানের এই কথাগুলো মোটেও বিশ্বাস করে না। এক লোক তার নাকে ছুরির মতো কিছু একটা ঢুকিয়েও দেয়। গিহান কাঁদতে কাঁদতে তাদের কাছে অনুরোধ করে। শেষমেশ তাকে দিয়ে একটি ভয়ঙ্কর চুক্তিপত্রে রক্ত দিয়ে সই করিয়ে নেয়। চুক্তিপত্রের মধ্যে ছিল, যদি 1 মাসের মধ্যে টাকা ফেরত না দেওয়া হয় তাহলে তার শরীরের অঙ্গগুলো নিয়ে নেবে তারা। তারা চলে যাওয়ার পর গিহান একদম ভেঙে পড়ে। তখন সে সেই ক্যাশ কাউন্টারে বসে থাকা মেয়েটার কাছে গিয়ে টাকাটা ফেরত চায়। কতটা অসহায় অবস্থা, তাই না? পকেট খালি আর মন খারাপ নিয়ে গিহান একটা ক্লো গেম মেশিনের দিকে যায়, যেখানে একটি ক্লো দিয়ে খেলনা তুলতে হয়। কিন্তু সেখানেও গিহান খেলতে পারছে না। তখন একটা ছোট্ট ছেলে তার দিকে এগিয়ে আসে তাকে সাহায্য করার জন্য। ছেলেটার টিপস মেনে শেষমেশ তারা একটি খেলনা জিতে যায়। গিহান খুব খুশি হয়। পরে সে তার মেয়ের সাথে দেখা করতে যায় একটি রেস্টুরেন্টে, সস্তা হলেও সাধ্যের মধ্যে আর কি। মেয়েটা দেখতে পারে তার মুখে আঘাতের দাগ, আর জিজ্ঞেস করে, বাবা তুমি ঠিক আছো তো? গিহান হেসে বলে, এগুলো তেমন কিছুই না, মশার কামড় আর কি। কিন্তু মেয়েটা সবকিছুই বুঝতে পারে। তারপর সে মেয়েকে উপহারটা দেয়, কিন্তু আগে থেকে উপহারটা খুলেও দেখেনি ভিতরে কি আছে। মেয়েটা খুলে দেখে আসলে ওটা একটি গানের আকৃতির মতো লাইটার। মেয়েটা বলে এই উপহারটা নিয়ে গেলে তার মা খুব রাগ করবে। গিহান কিছুটা লজ্জা পেয়ে যায়, আর তার মেয়েকে বলে পরের বছর তোমার জন্য ভালো কিছু আনবো। মেয়েটা কিছু একটা বলতে চায় পরের বছরের কথা নিয়ে,
কিন্তু মাঝখানে থেমে যায়। তখন গিহান বলে, আমি আসলে তোমার জন্য ভালো কিছু আনতে চেয়েছিলাম। মেয়েটা উত্তর দেয়, ঠিক আছে বাবা, আমি আমার সৎ বাবার সাথে বাসায় স্টেক খেয়েছি, এখানে না খেলেও চলবে। গিহান একটু কষ্ট পায়। তখন মেয়েটা হেসে দিয়ে বলে, জানো মা তো এটাকে জাঙ্ক ফুড বলে। তারপর সে তার মেয়েকে কাঁধে করে বাড়িতে পৌঁছে দেয় আর চুপচাপ সেখান থেকে বিদায় নেয়। গিয়ানের জন্য দিনটা খুবই খারাপ ছিল। সে সাবওয়ে স্টেশনে যায় ট্রেন ধরতে, কিন্তু মিস করে। একেবারেই ক্লান্ত আর হতাশ অবস্থায় সাবওয়ে স্টেশনের বেঞ্চে বসে থাকে। এমন সময় এক ভদ্রলোক হাজির হয় তার সামনে। একদম ঝকঝকে স্যুট পরা, চেহারায় তার স্মার্টনেসের ছাপ। সে তখন গিহানের পাশে এসে বসে। গিহান ভাবছিল হবে হয়তো কোনো মার্কেটিং ম্যানেজার আর কি, কিন্তু লোকটা গিহানের দিকে তাকিয়ে হেসে বলে, একটা খেলা খেলবে? খেলাটার নাম হলো দাগজি, কোরিয়ার একটি ঐতিহ্যবাহী খেলা। এক টুকরা কাগজ দিয়ে মাটিতে থাকা আরেকটা কাগজকে ফ্লিপ করতে হবে, মানে উল্টে দিতে হবে। এটাই হলো এই খেলার নিয়ম। লোকটা গিহানকে বলে যদি সে প্রতি রাউন্ডে জিততে পারে তাহলে তাকে প্রত্যেকবার 1 লক্ষ করে টাকা দেওয়া হবে। গিহান প্রথমে বিষয়টা এতটা সিরিয়াসলি নেয় না, কিন্তু তখনই লোকটা টাকা ভর্তি ব্রিফকেস দেখায় গিহানকে। টাকাগুলো দেখে গিহান রাজি হয় খেলতে। গিহান প্রথমবার চেষ্টা করে কাগজটা উল্টোতে, কিন্তু ব্যর্থ হয়। তারপর লোকটা খেলে আর প্রথমবারে কাগজটাকে উল্টিয়ে দেয় আর গিহান হেরে যায়। তখন লোকটা তাকে বলে, এখন তুমি আমাকে 1 লক্ষ টাকা দাও। কিন্তু গিহানের হাত তো একদমই শূন্য, তার হাতে কোনো টাকাই নেই। তখন লোকটা হাসতে হাসতে বলে, আচ্ছা টাকা না থাকলেও চলবে, হারলে একটা করে থাপ্পড়। টাকা লোভে গিহান এই শর্তে রাজি হয় খেলতে, কিন্তু সে বারবার হারতেই থাকে আর থাপ্পড় খেতেই থাকে। কিন্তু গিহান মোটেও হাল ছেড়ে দেয় না। এক সময় অনেক কষ্টের পর একটা রাউন্ড সে জিতে যায় আর খুশিতে হাত তুলে লোকটাকে থাপ্পড় মারার জন্য, কিন্তু লোকটা ওর হাত থামিয়ে দিয়ে মুচকি হেসে ওর হাতে টাকা গুজে দেয়। গিহান অনেক খুশি হয়। হঠাৎ করেই লোকটা সিরিয়াস হয়ে বলে, এমন আরো অনেক খেলা আছে যেখানে তুমি আরো টাকা জিততে পারবে। গিহান তখন হেসে বলে, আমি এতটাও মরিয়া হইনি। কিন্তু তখনই লোকটা ওর জীবনের সকল গোপন আর অদ্ভুত কথাগুলো বলতে শুরু করে, যেন সে সব বিষয় জানে গিহানের সম্পর্কে। ওর দেনা পাওনা, ঋণ, এমনকি রক্ত দিয়ে স্বাক্ষর করা সেই পেপারসগুলোর কথাও সে জানে। গিহান একদম অবাক হয়ে যায় আর লোকটাকে প্রশ্ন করে, তুমি আসলে কে? লোকটা তখন তাকে একটি কার্ড এগিয়ে দেয় আর বলে, আমাদের খেলায় আর বেশি স্পট খালি নেই। সেই রাতে গিহান বাড়ি ফেরার পথে এক বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়। ওই বৃদ্ধ মহিলা তার ছোটবেলার বন্ধুর মা। গিহান ওখান থেকে মাছ কিনে আর কথাবার্তার সময় উনি বলে তার ছেলে এখন আমেরিকাতে কাজ করছে। রাতে ডিনার করার সময় গিহান তার মাকে কিছু টাকা দেয়, কিন্তু তার মা সন্দেহ করে, এই টাকাটা কোত্থেকে আনলি, জুয়া খেলে? তারপর গিহানকে তার মা তাকে একটি ভয়ঙ্কর খবর শোনায়। গিহানের সাবেক স্ত্রী আর তার নতুন স্বামী আর মেয়ে মিলে সবাই আমেরিকা চলে যাবে। মানে গিহান হয়তো তার মেয়েকে আর দেখতেই পারবে না। মা বলে ও কোরিয়ান ভুলেই যাবে আর একদমই হয়তো আমাদেরকে আর চিনবে না। যদি গিহান প্রমাণ করতে পারে যে সে তার মেয়ের খরচ চালাতে পারবে তাহলে একটা উপায় আছে। এই ভাবনায় গিহান হাতে নেয় সেই লোকের দেয়া কার্ডটা আর সেই নাম্বারে ফোন করে। এরপর একটা ভ্যান গিহানকে তুলে নেয়। ভেতরে সে আরো কিছু মানুষকে দেখতে পায় অজ্ঞান অবস্থায়। এরই মধ্যে ভ্যানের ভেতরে গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে আর গিহান অজ্ঞান হয়ে যায়। চোখ খুলে সে দেখতে পারে এক বিশাল ঘর, চারপাশে দেয়াল, বিছানা আর 456 জন মানুষ। গিহানের জামাকাপড়গুলো বদলে গেছে, ক্যামেরা দিয়ে তাদের সবকিছু নজরদারি করা হচ্ছে। সেখানে সে এক বৃদ্ধ লোকের সাথে পরিচিত হয় যার জামার ওপর নাম্বার দেওয়া 1। কথায় কথায় গিহানকে বৃদ্ধ লোকটা বলে ওর ব্রেন টিউমার আছে আর তাকে ডাক্তার বলেছে মস্তিষ্ক সচল রাখতে কিছু করতে। গিহান জিজ্ঞেস করে, এমন অবস্থায় আপনার তো ঘরে থাকা উচিত, পরিবারের সাথে সময় কাটানো উচিত। বৃদ্ধ লোকটা হেসে বলে, তোমার বাবা মা কি সুখে আছে? তারা কি আনন্দে দিন কাটাচ্ছে? এমন সময় হঠাৎ করেই একটা মারামারি শুরু হয়ে যায়। এক গম্ভীর চেহারার লোক এক তরুণীর সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। লোকটা বলতে থাকে, আমি তোমাকে উত্তর কোরিয়া থেকে পালাতে সাহায্য করেছি, মাথা গোজার ঠাঁই দিয়েছি, বাঁচতে শিখিয়েছি, আর তুমি আমার কাছ থেকে পালিয়ে গেছো। হঠাৎ করে গিহান দেখতে পারে এটা সেই মেয়ে যেই মেয়েটা তার পকেট থেকে টাকা চুরি করেছিল। সেও সামনে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে। মেয়েটার কাছে নিজের টাকা ফেরত চাইতে থাকে। পরিস্থিতি আস্তে আস্তে আরো গরম হতেই থাকে। সবাই চারিপাশে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। আর ঠিক তখনই হঠাৎ করেই কিছু লোক ঘরের ভেতরে ঢোকে। তাদের পরনে রয়েছে গোলাপি ইউনিফর্ম আর মুখে মাস্ক। এখন সবার নজর তাদের দিকে। তাদের মধ্যে একজন সামনে এগিয়ে আসে কথা বলার জন্য। সে জানায়,
তোমাদের সবাইকে এখানে আনা হয়েছে 6টি গেম খেলানোর জন্য। তোমরা 6 দিনে 6টি গেম খেলবে, আর যদি কেউ সবগুলো গেম পেরিয়ে যেতে পারে তাহলে সে জিতে যাবে বিশাল অঙ্কের টাকা। সাংওক, গিহানের ছোটবেলার বন্ধু, এগিয়ে এসে স্টাফদের প্রশ্ন করে, আমাদেরকে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছো, আমরা তোমাদের এখন কিভাবে বিশ্বাস করতে পারি? কিন্তু তখন যা হলো সেটা একদম অপ্রত্যাশিত ছিল। স্কোয়ার মাস্ক পরা একজন গার্ড হঠাৎ করেই সাংওর ব্যক্তিগত জীবনের তথ্য ফাঁস করতে থাকে। বলে দেয় সাংও নাকি বিশাল ঋণের বোঝায় ডুবে আছে, প্রায় 650 মিলিয়নের মতো। সে শেয়ার বাজারে গ্যাম্বলিং করে সব টাকা হারিয়েছে, এমনকি নিজের ক্লায়েন্টদের জমানো টাকাটাও হারিয়ে ফেলেছে। গিহান অবাক হয়ে যায়। ও ভেবেছিল সাংও তো আমেরিকাতে অনেক বড় চাকরি করে, কিন্তু গার্ডরা এতেই থেমে থাকে না। একের পর এক সব প্লেয়ারের ঋণের কথা ভিডিওতে দেখাতে থাকে। এই ঘরের সবাই ঋণে ডুবে আছে, আর এখানে সবাই হতাশ। তখন গার্ডটা একটা দারুণ ইমোশনাল কথা বলে, তোমরা চাইলে তোমাদের ঋণের ভরা জীবনে ফিরে যেতে পারো, বা এখানে থেকে লড়াই করে জেতার সুযোগ নিতে পারো। এরপর ছাদ থেকে একটা বিশাল কাচের পিগি ব্যাংক বের হতে শুরু করে। ভেতরে হলুদ আলো জ্বলে ওঠে। সবাই হা করে ওটার দিকে তাকিয়ে থাকে। স্টাফরা বলে, তোমরা যত গেম খেলবে এই ব্যাংকে তত টাকা ঢুকতেই থাকবে, মানে যত বেশি খেলা খেলবে তত টাকা জিততে পারবে। টাকার লোভে সবাই সিদ্ধান্ত গ্রহণ করে খেলার। গেম শুরু হওয়ার আগে সবাইকে একটি চুক্তিপত্রে সই করতে বলা হয়। সেখানে 3টা নিয়ম লেখা ছিল। 1. গেম শুরু হলে থামা যাবে না। 2. কেউ খেলতে অস্বীকার করলে তাকে এলিমিনেট করে দেওয়া হবে, মানে বাদ করে দেওয়া হবে। 3. যদি অধিকাংশ প্লেয়ার ভোট দেয় খেলা বন্ধ করার, তাহলে খেলা থেমে যাবে। সবকিছু সন্দেহজনক হলেও সবাই সেই পেপারে সই করে দেয়। তারপর সবাইকে একটা রঙিন জায়গায় নিয়ে যাওয়া হয়, আর এই সময় এক এক করে সবার ছবি তোলা হয়। আর সেই ছবিগুলো ভেসে ওঠে বড় একটা কন্ট্রোল রুমের স্ক্রিনে। ওই ঘরে বসে আছে এক রহস্যময় লোক, তার কালো স্যুট আর মুখে মাস্ক পরা। তাকে সবাই ফ্রন্টম্যান বলে। সে মনিটরে চোখ রেখে সবকিছুই দেখছে, একেবারেই একজন বসের মতো। ছবি তোলা শেষে প্লেয়ারদের নিয়ে যাওয়া হয় আউটডোরের প্লেগ্রাউন্ডে। জায়গাটা একদম খালি। মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা বিশাল আকারের অদ্ভুত পুতুল। পুতুলটা একটা ছোট মেয়ের মতো। গিহান তখন সাংওর সাথে কথা বলে, জিজ্ঞেস করে, তুই মাকে মিথ্যা বললি কেন? কিন্তু সাংও কোনো জবাব দেয় না। ঠিক তখনই মাইকের ভয়েসে বলে দেয়া হয় সবাইকে সাদা লাইনের পেছনে দাঁড়াতে। প্রথম খেলাটা শুরু হতে যাচ্ছে। অন্যদিকে ফ্রন্টম্যান ফোন ধরে আর ঠান্ডা গলায় বলে সবকিছু প্রস্তুত আছে। মাইকে গেমের নাম ঘোষণা করা হয়। গেমের নাম হলো রেড লাইট গ্রিন লাইট। খেলার নিয়মটা খুবই সোজা। পুতুলটা যখন বলবে গ্রিন লাইট তখন সবাই সামনে এগোতে পারবে, আর যখন বলবে রেড লাইট তখন সবাইকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কেউ যদি রেড লাইটের সময় নড়াচড়া করে তাহলে সে খেলা থেকে আউট। শুরুতে সবকিছুই সাধারণ খেলার মতো মনে হতে থাকে। একজন খেলোয়াড় রেড লাইটের সময় হালকা নড়ে ওঠে, আর সঙ্গে সঙ্গে সে গুলিবিদ্ধ হয় আর মাটিতে লুটিয়ে পড়ে। সবাই থমকে যায়। ওই খেলোয়াড়ের পিছের জন তাকে দেখতে যায় ও মরে গেছে না বেঁচে আছে। যখন সে বুঝতে পারে তখন সে দৌড়ে পালানোর চেষ্টা করে, আর ঠিক তখনই তাকে গুলি করে ফেলে দেয়া হয়। চারিদিকে আতঙ্ক আর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। যারা চুল পরিমাণও নড়ে ওঠে তাদের সবাইকে গুলি করে ফেলা হয়। পুরো জায়গাটা রূপ নেয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। এদিকে কন্ট্রোল রুমের স্টাফরা একদম ঠান্ডা, আর ফ্রন্টম্যান উপভোগ করছে তার ড্রিঙ্কের সাথে। কিন্তু সবার মধ্যে একটি প্লেয়ার আলাদা, সেই বুড়ো লোকটা, প্লেয়ার নাম্বার 1। সে মোটেও ভয় পায় না, বরং হেসে হেসে সামনে এগোতে শুরু করে। সবাই থমকে দাঁড়িয়ে আছে, জানে একটুখানি ভুল হলে নিশ্চিত মৃত্যু। বৃদ্ধ লোকটির ঠান্ডা মাথার আচরণ আশেপাশের আতঙ্কিত মানুষগুলোকে একটু সাহস দেয়। আস্তে আস্তে সবাই সামনে এগোতে শুরু করে। ওদিকে গিহান একদম মাটিতে পড়ে জমে গেছে, ভয়ে সে শরীর নাড়াচ্ছে না। তখন সাংও গিহানকে বলে অন্য খেলোয়াড়দের সামনে রেখে তার পিছনে পিছনে এগোতে। গিহান ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করে। সে নিজেকে অন্য খেলোয়াড়ের পিছনে লুকিয়ে রাখে। গিহানের টাকা চুরি করা পকেটমার মেয়েটাও একই বুদ্ধি খাটায়। সে তার আগের বসের পিছনে লুকিয়ে লুকিয়ে এগোতে থাকে। আস্তে আস্তে অনেক খেলোয়াড়ই ফিনিশ লাইন পার করে ফেলে। হঠাৎ করে গিহান প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই প্লেয়ার 199 তাকে ধরে ফেলে। টাইমার শেষ হওয়ার আগ মুহূর্তেই তারা ফিনিশ লাইন পার করে দেয়। এই প্রথম খেলায় বেঁচে যায় গিহান, সাংও, সেই বৃদ্ধ লোকটা, পকেটমার মেয়েটা এবং আরো কয়েকজন খেলোয়াড়। কিন্তু অনেক খেলোয়াড় মারা যায়। খেলা শেষ হতেই পুরো জায়গাটার একটা বিশাল আকারের ধাতব ছাদ বন্ধ হতে শুরু করে। তখনই বোঝা যায় সবাই একটা লুকোনো দ্বীপে আছে। গোলাপি পোশাক পরা গার্ডরা মরদেহগুলোকে কফিনের ভেতরে ঢুকোতে থাকে, এমনকি যাদের শরীরে প্রাণ ছিল তাদেরকেও।
বেঁচে যাওয়া খেলোয়াড়রা আবার মূল কক্ষে ফিরে আসে। ওদের চোখে মুখে ভয়। গিহান প্লেয়ার 199 আর সাংওকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। হঠাৎ করেই গার্ডরা আবার রুমে প্রবেশ করে, কিন্তু এইবার তাদের হাতে বন্দুক রয়েছে। তাদের মধ্যে স্কয়ার মাস্ক পরা লোকটা ঘোষণা দেয় 456 জন খেলোয়াড়ের মধ্যে এখন জীবিত আছে 201 জন, মানে প্রথম খেলাতেই 255 জন লোক মারা গেছে। একজন নারী হাঁটু গেড়ে কেঁদে মিনতি করতে শুরু করে। সে বলে তার একটা বাচ্চা আছে যার এখনো সে নাম রাখেনি, আর কসম করে বলে তাদের সব ঋণ সে পরিশোধ করে দেবে। তার কথায় একের পর এক খেলোয়াড় সবাই অনুরোধ করতে শুরু করে। তারপর গার্ডটা বলে, আমরা এখানে আপনাদের কোনো কষ্ট দিতে আসিনি বা আপনাদের ঋণ আদায় করতেও আসিনি, আমরা আপনাদের একটা সুযোগ দিচ্ছি। তারপর সে নিয়মগুলোকে মনে করিয়ে দেয়। একবার খেলা শুরু হলে মাঝপথে ছেড়ে যাওয়া যাবে না। খেলা খেলতে অস্বীকার করলে তাকে এলিমিনেট করে দেওয়া হবে। ঘরটা একদম চুপচাপ হয়ে যায়। ঠিক তখন সাংও সেই চুক্তির তৃতীয় নিয়মের কথা বলতে শুরু করে। যদি সবাই সম্মত হয় খেলা বন্ধ করতে, তাহলে খেলা শেষ করা যাবে। গার্ডটা বলে, হ্যাঁ সে ঠিক বলেছে, কিন্তু ভোট গ্রহণ শুরু হওয়ার আগে আমরা আপনাদেরকে পুরস্কারটা দেখাতে চাই। ছাদ থেকে সেই কাচের পিগি ব্যাংকটা নামিয়ে আনা হয়, আর ব্যাংকটা একের পর এক টাকার বান্ডিলে ভর্তি হতে থাকে। প্রতিবার কেউ মারা গেলে সেখানে 100 মিলিয়ন করে যোগ হতে থাকবে। এখন পর্যন্ত 255 জন মারা গেছে, আর মোট পুরস্কার হয়ে দাঁড়িয়েছে 25.5 বিলিয়ন। সব খেলোয়াড় বোবা হয়ে সেই ব্যাংকটার দিকে তাকিয়ে থাকে। এই টাকা দিয়ে পুরো জীবনটাই পাল্টে ফেলা যায়। কিন্তু তখনই গার্ডটা বলে, যদি এখনই খেলা বন্ধ করা হয় তাহলে শুধু মৃত খেলোয়াড়দের পরিবার সেই টাকাটা পাবে, জীবিতরা কিছুই পাবে না। একজন খেলোয়াড় প্রশ্ন করে, যদি আমরা 6টি খেলা শেষ করি তাহলে কত টাকা জিতবো? গার্ডটা উত্তর দেয়, খেলা যেহেতু শুরু হয়েছিল 456 জনকে নিয়ে, তাই পুরস্কার হবে 45.6 বিলিয়ন। এই বিপুল পরিমাণ টাকার মাঝে পড়ে যারা খেলা ছাড়তে চাচ্ছিল তারা দ্বিধায় পড়ে যায়। এবার ভোট গ্রহণ করা শুরু হয়। শেষ নাম্বার খেলোয়াড় থেকে শুরু। গিহান 456 নাম্বার খেলোয়াড়, সে ভোট দেয় খেলা বন্ধ করার পক্ষে। একের পর এক সবাই ভোট দিতে থাকে। সবার শেষের ভোট নাম্বার 1, মানে সেই বৃদ্ধ লোকটার ওপর নির্ভর করছে শেষ সিদ্ধান্ত। গিহান ভাবে সে হয়তো খেলা চালিয়ে যাওয়ায় ভোট দেবে, কারণ তার একটা ব্রেন টিউমার আছে, সে মৃতর মতোই বেঁচে আছে। কিন্তু সে খেলা বন্ধ করার পক্ষে ভোট দেয়। খেলা আপাতত বন্ধ হয়ে যায়, আর গার্ডরা ঘোষণা দেয় তোমরা চলে যেতে পারো। কিন্তু গার্ডটা আরো বলে, যদি বেশিরভাগ খেলোয়াড় আবার ফিরে আসতে চায় তাহলে আমরা তাদের সাথে যোগাযোগ করব। গিহান আর সেই পকেটমার মেয়েটাকে একটা ভ্যান থেকে রাস্তায় ফেলে দেয়া হয়। কোনো স্টাইলিশ ভাবে বের হওয়া না, একদম আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেয়া হয় তাদেরকে। তাদের চোখ আর হাত পা গুলো বাঁধা ছিল। গিহান মেয়েটার হাতের বাধা খুলে দেয়। গিহান মনে করে মেয়েটাও তাকে সাহায্য করবে, কিন্তু মেয়েটা তার জিনিসপত্র নিয়ে সোজা হাঁটতে শুরু করে। তখন গিহান বলে, এই তুমি চলে যাচ্ছ কেন? আমার হাতটা তো খুলে দাও। মেয়েটা বলে, তোমাকে যদি খুলে দেই তাহলে তুমি আবার আমার কাছে টাকা চাইতে শুরু করবে। গিহান বলে, আমিও তো তোমাকে সাহায্য করেছিলাম, তো এটা তো অন্যায় আমাকে সাহায্য না করাটা। গিহান বলে, হাত খুলে দিলে আমি আর টাকা চাইবো না, একদম মায়ের কসম। মেয়েটা একটু দীর্ঘশ্বাস ফেলে তার হাত দুটো খুলে দেয়। হাতটা খুলে দিতেই গিহান টাকা ফেরত চাইতে শুরু করে। মেয়েটা তখন বলে, ও তাহলে তোমার কাছে তোমার মার এতটাই মূল্য। এদিকে সাংও আর প্লেয়ার 199 নাম্বার একসাথে। 199 নাম্বার খেলোয়াড় বলে, ভাই আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি, বাড়িতে একটু কল দিতে হবে। সাংও তাকে নিয়ে একটি দোকানে যায় ফোনের চার্জার কেনার জন্য। ফোনটা অন হতেই নোটিফিকেশনের পর নোটিফিকেশন আসতেই থাকে। ব্যাংক আর পুলিশের মেসেজ এসে ভরে গেছে। বোঝাই যায় সাংও কতটা বিপদের মধ্যে আছে। সাংও ছেলেটাকে ফোনটা দেয়, এমনকি নুডলসও কিনে দেয়। ছেলেটা জানায় সে হেঁটে হেঁটে নিজ শহরে ফেরত যাবে, যা অনেকটা দূরের পথ। সাংওর ব্যাপারটা খারাপ লাগে, সে তাকে কিছুটা বাস ভাড়ার টাকা দিয়ে দেয়। ছেলেটা বলে, আমি কিন্তু এই টাকাটা আপনাকে ফেরত দিতে পারবো না। সাংও হেসে দিয়ে বলে, আমি চাইও না, রেখে দাও তোমার কাছে। ছেলেটা তাকে ধন্যবাদ দেয়। এরপর ওরা দুজন দুদিকে চলে যায়। এদিকে গিহান ছুটে যায় থানায়। সবকিছু পুলিশদের সে খুলে বলে। কিডন্যাপ, বাচ্চাদের খেলার মাধ্যমে মানুষ মারা হচ্ছে, কিন্তু পুলিশরা কিছুই বিশ্বাস করে না। গল্পটা তাদের কাছে সিনেমার মতো মনে হয়। গিহান তাদেরকে প্রমাণের জন্য বিজনেস কার্ডটাও দেখায়, গোল, ত্রিভুজ, চতুর্ভুজ চিহ্নের। একজন অফিসার সেই নাম্বারটিতে ফোন করে, আর একজন মহিলা ওপাশ থেকে কথা বলতে শুরু করে। কথায় কথায় মহিলাটা চিচিয়ে বলতে থাকে, পাগল নাকি, আমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করবে না। পুলিশেরা তখন গিহানকে পাগল ভেবে থানা থেকে বের করে দেয়। কিন্তু একজন অফিসার ডিটেকটিভ জুনহো এই ঝামেলাগুলো দেখতে পারে। জুনহো সেই টেবিলে
থাকা বিজনেস কার্ডটা দেখতে পারে। গিহান বাসায় ফিরে দেখতে পারে দরজাটা খোলা, তার মা ভিতরে নেই। বাইরে এসে তার পুরনো বন্ধুর সাঙ্গুর সাথে তার দেখা হয়। গিহান বলে সবকিছু বাদ দিয়ে নতুন ভাবে শুরু করতে। সাঙ্গু জানায় আমার ঋণ প্রায় 6 বিলিয়ন ওন। গিহান তো আঁতকে ওঠে, 6 বিলিয়ন? আমি তো ভেবেছিলাম 6 মিলিয়ন। সাঙ্গু স্বীকার করে সে তার মার বাসা আর ব্যবসাটিও বন্ধক রেখেছে। ঠিক তখনই হাসপাতাল থেকে গিহানের ফোনে কল আসে। তার মা ডায়াবেটিক্সের জন্য হাসপাতালে ভর্তি। ঠিকমতো চিকিৎসা না করতে পারলে তার পাটাই কেটে বাদ দিতে হতে পারে। গিহান তার মাকে অনুরোধ করে আমি কোনো না কোনো ভাবে টাকা জোগাড় করবই। গিহানের মা জানায় তুই তো আমাদের স্বাস্থ্য বীমা বাতিল করেছিস আর সেই টাকাগুলো সব জুয়ায় হারিয়েছিস। গিহান একদম চুপ হয়ে যায়। এদিকে ডিটেকটিভ জুনহো তার মার সাথে কথা বলছে, তার ভাই নিখোঁজ। সেজন্য সে তার ভাইয়ের অ্যাপার্টমেন্টে খোঁজ নিতে যায়। খুঁজতে খুঁজতে সে একটা কালো বক্স পায়। বক্সের ভেতরে ছিল সেই বিজনেস কার্ডটা যেটা গিহানের কাছেও ছিল। এখন জুনহো নিশ্চিত যে এটা কোনো কল্পকাহিনী না, এই গেমের সাথে তার ভাইয়ের কোনো না কোনো সম্পর্ক আছে। তোমাদের মনে আছে নিশ্চয়ই সেই মেয়েটা, যেই মেয়েটা গিহানের টাকা চুরি করেছিল, তার নাম হলো সেবিয়ক। সে একটা এতিমখানায় যায় তার ভাইয়ের সাথে দেখা করতে। সেবিয়কের স্বপ্ন হলো তার ভাইকে একটা ভালো জীবন দিতে চায় সে। তার গল্পটা বেশ গভীর, তাই না? সে আসলে উত্তর কোরিয়া থেকে এখানে পালিয়ে এসেছে, কিন্তু তার মা বাবা পালাতে পারেনি, তারা ওখানেই আটকে রয়েছে। সে তার ভাইকে প্রমিস করে আর আরেকটু সময় চেয়ে নেয়। তারপর সে যায় একটা লোকের সাথে দেখা করতে, যে নাকি ওর মা বাবাকে সীমান্ত পার করিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু লোকটা বলে আসল লোকটা সে ছিল না, সে শুধুমাত্র মধ্যস্থতাকারী। যেই লোকটাকে টাকা দিয়েছিল সেই লোকটা টাকা নিয়ে চীনে পালিয়ে গেছে। নতুন ভাবে চেষ্টা করতে চাইলে আরো বেশি টাকা দিতে হবে। এসব শুনে সেবিয়কের মাথাটাই গরম হয়ে যায়। সে তার মুখে গরম কফি ছুঁড়ে মারে, তারপর ছুরি বের করে হুমকি দেয় টাকার প্রস্তাবটা ঠিক আছে, কিন্তু আরেকবার ঠকালে তার জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে না। তবে শুধু হুমকিতেই থেমে থাকে না, লোকটার সব টাকাগুলো পকেট থেকে চুরি করে নেয় সেবিয়ক। অন্যদিকে প্লেয়ার 199, যার নাম হলো আলী, সে পাকিস্তান থেকে এখানে একটু ভালো জীবনের আশায় এসেছে। সে একটা ফ্যাক্টরিতে কাজ করে, কিন্তু 6 মাস ধরে বেতন পায় না। সে বসের অফিসে ঢুকে যায় টাকা চাওয়ার জন্য, কিন্তু বস বসে গেম খেলতেছে আর সামনে টাকা রেখেও বলছে তাকে টাকা দেওয়া সম্ভব না। কথায় কথায় বসের শরীরে ধাক্কা লেগে যায় আর দুর্ঘটনাবশত বসের হাত একটা মেশিনের নিচে চলে যায়। আলী সেখান থেকে টাকাটা নিয়ে পালিয়ে যায়। সে বাড়িতে ফিরে টাকাগুলো তার স্ত্রীকে দিয়ে বলে পাকিস্তানে চলে যেতে, আমি পরে ফিরে আসবো। এদিকে সাংও তার মাকে ফোন দিয়ে বলে সে আমেরিকাতে অনেক ভালো আছে। ফোনটা শেষ হতেই পুলিশ হাজির হয় তার মার দোকানে। পুলিশ অফিসাররা বলে ক্লায়েন্টদের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে সে। তার মা অবাক হয়ে থাকে আর প্রতিবেশীর সামনে তাকে অপমানিত হতে হয়। অ্যাপার্টমেন্টে সাংও স্যুট পরে বাথটাবে বসে আছে, যেন সে তার জীবনের সবকিছু শেষ করে দিতে চায়। ঠিক তখনই দরজায় বেল বেজে ওঠে। দরজায় গিয়ে সে অদ্ভুত কার্ডটা দেখতে পারে সাংও। গেমটা আবার ডাকছে তাকে। এদিকে গিহানের মার অসুস্থতা বেড়েই চলেছে। সে যায় তার বন্ধুর কাছে কিছু টাকা সাহায্য চাইতে, কিন্তু মুখের ওপর না করে দেয়। হতাশায় গিহান মদ খেতে থাকে। একা একা বসে থাকা অবস্থায় সেই বৃদ্ধ লোকটার সাথে গিহানের আবার দেখা হয়। সে গিহানকে জিজ্ঞেস করে তুমি প্লেয়ার 456 না? তারা গল্প করতে শুরু করে। গিহান অবাক হয়ে যায়, বৃদ্ধ লোকটা আবার গেমে ফেরত যেতে চায়। গিহান বলে কেন, ওইখানে তো গেলে নিশ্চিত মৃত্যু। বৃদ্ধ লোকটা বলে আমি তো এই দুনিয়াতেই মরে গেছি, গেমে থাকলে অন্তত কিছুটা জীবিত মনে হয়। শহরের অন্য প্রান্তে একজন গ্যাংস্টার যার নাম হলো দোকসু, সে একটি প্ল্যান করতে থাকে। সে বলে গাড়ির ড্রাইভারকে ধরে গেমের সকল গোপন তথ্য সে জেনে নেবে, কিন্তু তার পাশের লোক তার ফিলিপাইনের ক্যাসিনোতে জুয়া খেলে হেরে যাওয়ার টাকার সম্পর্কে জানে। দোকসু ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে তুই জানলি কিভাবে? ঠিক তখনই ক্যাসিনোর লোকেরা সেখানে এসে হাজির হয়। শেষমেশ কোনো উপায় না পেয়ে সে একটা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়। আবার গিয়ানের কথায় ফিরে আসি। সে তার প্রাক্তন স্ত্রীর কাছে যায় সাহায্য চাইতে, কিন্তু সে সাহায্য করতে চায় না। তারপর চলে যাওয়ার সময় তার নতুন স্বামী গিহানকে কিছু টাকা দিয়ে বলে আমাদের জীবন থেকে দূরে থাকতে। বিষয়টা গিহানের খুব আত্মসম্মানে লাগে। সে চিৎকার করে বলে টাকা দিয়ে সবকিছু হয় না। ঠিক তখনই গিহানের মেয়ে দরজার সামনে এসে দাঁড়ায় আর দেখতে পারে তার বাবা চিৎকার করছে আর হাত তুলছে। রাতে গিহান ক্লান্ত আর বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরতে থাকে। ফেরার পথে ডিটেকটিভ জুনহোর সাথে তার দেখা হয়। সে জিজ্ঞাসা করে কার্ডটার ব্যাপারে, কিন্তু গিহান বলে আমি মাতাল ছিলাম, এত কিছু জানি না। কিন্তু জুনহো বিষয়টা বিশ্বাস করতে চায় না। গিহান যখন দরজার সামনে যায় তখন দেখতে পারে কার্ডটা দরজায় আটকে আছে। গেমটা এখনো শেষ হয়নি। তারপর গিহান সে অদ্ভুত ভ্যানের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে সাংউ, আলী, বুড়ো লোকটা, গ্যাংস্টার দোকসু আর সেবিও, ওরা সবাই অপেক্ষা করছে ভ্যানটির জন্য।
ঠিক আগের মতোই সবাই যার যার ভ্যানে উঠে পড়ে। ভ্যানের ভেতরে গ্যাস বের হতে শুরু হয়ে যায় আর সবাই অজ্ঞান হয়ে যায়। কিন্তু সেই বিয়োগ নিঃশ্বাস বন্ধ করে অভিনয় করে ঘুমিয়ে পড়া, যাতে কেউ টের না পায় সে আসলে জেগে আছে। এদিকে জুনহো গিহানের গাড়িকে গোপনে অনুসরণ করতে শুরু করে। সবগুলো ভ্যান নদীর ধারে একটি ডকের কাছে এসে পৌঁছায় আর সব ভ্যানগুলোকে একটা বিশাল জাহাজে তুলে ফেলা হয়। জুনহো গিহানের ভ্যানের নিচে লুকিয়ে পড়ে। তারপর গোলাপি ইউনিফর্ম আর মাস্ক পরা লোকেরা সবাইকে স্ক্যান করতে শুরু করে। জুনহো ভ্যানের ভিতরে ঘুমানোর ভান করে। গার্ডটা যখন জুনহোকে স্ক্যান করতে আসে তখন জুনহো তাকে শ্বাসরোধ করে অজ্ঞান করে ফেলে। তারপর সে সেই গার্ডটির ইউনিফর্ম পরে নেয় আর দেহটাকে সাগরে ফেলে দেয়। সেই সময় আরেকজন গার্ড তাকে দেখে ফেলে। তখন জুনহো বলে, সরি, আমার বমি পাচ্ছিল। কিন্তু তখন স্কোয়ার মাস্ক পরা গার্ডটা এসে বলে, সার্কেল মাস্কধারীরা কথা বলতে পারে না কোনো অনুমতি ছাড়া। এখান থেকেই বোঝা যায় স্কোয়ার মাস্ক মানেই বস, ট্রায়াঙ্গেল মানে মাঝে লেভেল আর সার্কেল মানে নিচে লেভেল। এরপর জাহাজটা একটি দ্বীপে এসে পৌঁছায়। সব খেলোয়াড়কে বিশাল একটা হলওয়েতে নিয়ে আসা হয়। গার্ডরা সবার জামা কাপড় পাল্টে দিচ্ছে। সেই বিয়োগ অজ্ঞান হয়নি, সে একটা ছুরি লুকিয়ে নেয় তার হাতে। সব খেলোয়াড় আস্তে আস্তে ঘুম থেকে উঠতে থাকে। গিহানের সাথে সেই বুড়ো লোকটার আবার দেখা হয়। গিহান বলে, আমি তোমার জন্যই এখানে আবার ফিরে এসেছি। সাংহো এবং আলীর সাথেও দেখা হয় গিহানের। তারা একটি শক্তিশালী দল গঠন করার প্ল্যান করে। এদিকে দোকসু নিজেও একটা দল বানানোর চেষ্টা করছে। সে সেই বিয়োগকে অফার করে তার দলে জয়েন দেওয়ার জন্য, কিন্তু সে না করে দেয়। প্লেয়ার 212 যে তার বাচ্চার নাম রাখেনি, সে দোকসুকে ইমপ্রেস করার চেষ্টা করে যাতে সে তার দলে জয়েন করতে পারে, কিন্তু দোকসু তাকে অপমান করে চলে যায়। এদিকে কন্ট্রোল রুমে স্কোয়ার মাস্ক পরা লোকটা ফ্রন্টম্যানকে জানায় 201 জন প্লেয়ারের মধ্যে 187 জন ফিরে এসেছে। ফ্রন্টম্যান বলে যারা আসেনি খেলতে তাদের ওপর নজর রাখতে। রাতে গার্ডরা যার যার রুমে প্রবেশ করতে শুরু করে। জুনহো 29 নম্বর রুমে প্রবেশ করে। ভেতরে গিয়ে দেখতে পারে একটা ক্যামেরা দিয়ে তাদেরকে দেখা হচ্ছে। প্লেয়ার 212 দরজায় ধাক্কাতে থাকে আর চিৎকার করতে থাকে টয়লেটে যাওয়ার জন্য। গার্ডরা প্রথমে না করলেও শেষমেশ রাজি হয়। এই সুযোগে সেই বিয়োগ ওর সাথে বেরিয়ে পড়ে। বাথরুমে গিয়ে 212 তার শরীরের ভিতর থেকে একটা বেলুনের মতো কিছু বের করে, যার ভেতরে সিগারেট আর লাইটার রাখা। সেই বিয়োগ ছুরি দিয়ে বাথরুমের ছাদের ভেন্টিলেশন খুলতে থাকে। সে হামাগুড়ি দিয়ে যেতে যেতে রান্নাঘরের ওপর এসে পৌঁছায় আর দেখতে পারে সেখানে অনেক চিনি গলানো হচ্ছে। এদিকে 212 চিৎকার করতে থাকে যাতে গার্ডরা বাথরুমের ভিতরে প্রবেশ না করে। একটা গার্ড ধৈর্য হারিয়ে দরজায় ধাক্কা দেয় আর ঠিক এর আগেই সেই বিয়োগ নিচে নেমে আসে। 212 জানতে চায় সেই বিয়োগ কি দেখেছে। হেঁটে যাওয়ার সময় এই কথাগুলো সাংহো শুনে ফেলে। এদিকে জুনহো সব রেকর্ড তার মোবাইলে লিখে রাখছে। এমন সময় পাশের ঘর থেকে সে কাশির শব্দ শুনতে পায়। সকালে খেলোয়াড়দেরকে উঠিয়ে দেওয়া হয় আর তাদের দুধ রুটি দেওয়া হয় নাস্তা হিসেবে। গিহান আর তার দল একসাথে খেতে থাকে আর গল্প করতে থাকে। এমন সময় স্পিকারে ঘোষণা করা হয় যে পরবর্তী খেলার সময় এসে গেছে। প্লেয়ার 111 রুটির ভেতরে একটা অদ্ভুত বার্তা খুঁজে পায়। সেই চিরকুটটাতে লেখা ছিল পরবর্তী খেলাটা কি হবে। বোঝাই যাচ্ছে কেউ গেমের তথ্য ফাঁস করছে। তারা সবাই গেমের দিকে হাঁটতে থাকে। তখন সাংহো সেই বিয়োগকে জিজ্ঞেস করে সে কাল কি দেখেছিল। প্রথমে সেই বিয়োগ তেমন কিছু বলতে চায় না। শেষমেশ সে বলে রান্নাঘরে চিনি গলাতে দেখেছে। এইটুকু শুনে সাংহো কিছুটা বুঝতে পারে। এরপর যখন তাদের রঙিন মাঠে নিয়ে যাওয়া হয়, সাংহো দেয়ালের আঁকা চিহ্নগুলো দেখে বুঝে ফেলে খেলাটা কি। সাংহো একদম চুপচাপ থাকে আর জেনেও না জানার ভান করে। সে সব থেকে সহজ 3 কোণা আকারটা বেছে নেয়। পরে টিমের বাকিরা আলাদা আলাদা আকার বেছে নেয়। খেলাটার নাম হলো দাগোনা। হানিকম্ব ক্যান্ডির মধ্য থেকে একটি নির্দিষ্ট আকার কেটে বের করতে হবে। ক্যান্ডিটা যদি ভেঙে যায় তাহলে শেষ, তুমি আউট। খেলোয়াড়দেরকে ক্যান্ডিগুলো হাতে দেয়া হয়। গিহান তার ছাতার দিকে তাকিয়ে বলতে থাকে, আজ আমি শেষ। অন্যদিকে কপাল ভালো হয়, সাংহো আর সেই বিয়োগ পেয়েছে ত্রিভুজ, আলী পেয়েছে গোল, বুড়ো লোকটা দেখসু আর 212 নম্বর প্লেয়ার পেয়েছে তারা। খেলা শুরু হয়ে যায়। একটা খেলোয়াড় শেপটাকে ভেঙে ফেলে আর সরাসরি তাকে গুলি করে ফেলা হয়। একের পর এক গুলি চলতেই থাকে। সাংহো সেই বিয়োগ সাবধানে ত্রিভুজটা কেটে বের করে ফেলে। আলীও চমৎকার ভাবে গোলটা বের করে ফেলে। অন্যদিকে 212 লুকিয়ে লুকিয়ে একটা লাইটার দিয়ে সুই গরম করতে থাকে। ক্যান্ডিটাকে গলিয়ে সে সহজেই শেপটাকে বের করে আনবে। সফলভাবে শেষ করে সে দিকসুকে লাইটারটা দিয়ে দেয়। গিহান ভয়ে একেবারেই ঘামে ভিজে গেছে। তখন তার একটি ঘামের ফোঁটা ক্যান্ডির ওপর পড়ে যায় আর দেখতে পারে ক্যান্ডিটা গলতে শুরু করছে। তখন তার মাথায় আইডিয়া আসে ক্যান্ডিটার পেছন থেকে চেটে চেটে শেপটা বের করে আনার। আর গিহান
গিহানকে দেখে অন্য সব খেলোয়াড় কপি করতে শুরু করে। শেষ মুহূর্তে গিহান ছাতার আকারটা নিখুঁতভাবে বের করে ফেলে। বুড়ো লোকটাও পাশ করে, কিন্তু সবাই এত ভাগ্যবান নয়। অনেকেই ব্যর্থ হয় আর গলিতে মারা পড়ে। এই পুরো ঘটনাগুলো ফ্রন্টম্যান একটা মনিটরে বসে ঠান্ডা মাথায় দেখতে থাকে। ওদিকে জুনহোকে একজন জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? জুনহো বলে, আমি কনফিউজ হয়ে গিয়েছি। এরপর মাস্ক পরা গার্ডটা বলে, গেমের পরে তোমার সাথে আমার কথা আছে। তারপর একজন হেরে যাওয়া খেলোয়াড় হঠাৎ করে একটি গার্ডকে জিম্মি করে ফেলে। গার্ডটাকে বলে মাস্ক খুলে চেহারা দেখাতে, আর দেখা যায় গার্ডটা একদম একটা ছোট ছেলে। এটা দেখে সে নিজের জীবন শেষ করে দেয়। তখন ফ্রন্টম্যান আসে। যে গার্ডটা মুখ দেখিয়েছিল, বিন্দুমাত্র দেরি না করে ফ্রন্টম্যান তাকে গুলি করে দেয় আর বলে দেয় এখানে মুখ দেখানো একদমই নিষেধ। পরে জুনহো সেই মাস্কটা হাতে নেয়। মাস্কটা স্কোয়ার শেপের, মানে উচ্চ পদের। অন্যদিকে প্লেয়ার 111কে ডেকে নেওয়া হয়। আমরা জানতে পারি কিছু স্টাফ গোপনে মৃত খেলোয়াড়দের অঙ্গ চুরি করে বিক্রি করছে, আর প্লেয়ার 111 একজন ডাক্তার, আর সেজন্যই সে গেমের তথ্য পাচ্ছে। গিহনের দলের পুরো সবাই আবার একসাথে হয়। অন্যদিকে দিক্সু 212 নম্বর প্লেয়ারের প্রতি খুশি হয়ে তাকে নিজেদের দলে নেয়। এই রাউন্ড শেষে মাত্র 108 জন খেলোয়াড় বেঁচে আছে, মানে 79 জন খেলোয়াড় মারা গেছে। আর প্রাইজ মানি বেড়ে দাঁড়ায় 7.9 বিলিয়ন, সর্বমোট 34.8 বিলিয়ন। এই পর্যায়ে সবাই একটা ভয়ানক সত্যি বুঝতে পারে, এই গেমে অন্য খেলোয়াড়দের মেরে ফেলাও আসলে নিয়মের মধ্যেই পড়ে, আর সেটা একটা গেমের অংশ হিসেবেই গোনা হয়। দিক্সু আর তার গ্যাং এটাকে একটা বিশাল সুযোগ হিসেবে দেখে। ওরা চিন্তা করে যদি সব প্লেয়ারকে সরিয়ে দেয় তাহলে পুরস্কারটা তাদেরই হয়ে যাবে। এদিকে কয়েকজন স্টাফ চুপচাপ কফিন থেকে মৃতদেহ সরিয়ে নিচ্ছে। অন্যদিকে সেই ডাক্তার লোকটা মৃতদেহ থেকে অর্গান কেটে নিচ্ছে কিছু স্টাফদের সাহায্যে। আর এখানে একটা সমস্যা হলো, গার্ড নাম্বার 29 আসেনি, আর ও না থাকলে অর্গান পাচার করাটা একটু অসম্ভব। আর কাজ শেষ করার পর স্টাফরা ডাক্তারকে বলে সবচেয়ে শক্তিশালী গ্রুপের সাথে জয়েন করতে, আর বলে সকালের খাবার ইচ্ছা করেই কম দেওয়া হয়েছিল যেন ক্ষুধায় নিজেদের মধ্যে মারামারি শুরু হয়। এতে খেলার আগে দুর্বলরা আগেই বাদ পড়ে যাবে। ডাক্তারকে বলে দেওয়া হয় পরবর্তী গেমের কথা। প্লেয়ারদের মধ্যে দুশ্চিন্তা আর ভয় ছড়িয়ে পড়ে। গিহান আর তার বন্ধুরা ঠিক করে রাতভর নজর রাখার। গিহান খেয়াল করে সেই বিয়োগ একা বসে রয়েছে। তাকে বলে তাদের দলে যোগ দিতে। মেয়েটা গিহানকে সরাসরি না করে দেয় আর বলে, আমি কাউকে বিশ্বাস করি না। ডাক্তারটা ফিরে আসে মেইন হলে আর চারিদিকে তাকিয়ে সবচেয়ে শক্তিশালী দলটা খোঁজার চেষ্টা করে। সে ডিক্সুর দলে যায় যোগ দিতে। ডিক্সু হেসে বলে, আমি তোমাকে কেন নেব? তখন ডিক্সুর কানে কানে ডাক্তারটা বলে সে জানে পরের গেমটা কি নিয়ে। এদিকে স্টাফরা প্রস্তুতি নেয় একটি স্পেশাল গেমের জন্য। ওরা জানে আলো নিভে গেলেই মারামারি শুরু হবে। আলো নিভে যেতে ডিক্সু একটি মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। মেয়েটা তার নামে স্টাফদের কাছে কমপ্লেন করেছিল। মেয়েটা চিৎকার করে সবাইকে ঘুম থেকে জাগিয়ে দেয় আর শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। মনিটরের সামনে ফ্রন্টম্যান নাইট ভিশনে সবকিছুই দেখতে পাচ্ছে। সে আদেশ দেয় লাইট ফ্ল্যাশ করতে। মারামারিতে পুরো হল রক্ত আর কাচের টুকরোয় ভরে যায়। ডিক্সু আর তার গ্যাংয়ের নজর পড়ে সেই বিবেকের ওপর। মেয়েটা ছুরি দিয়ে লড়াই করে, এমনকি ডিক্সুকে ছুরি মেরেও দেয়। হঠাৎ করেই একটি প্লেয়ার ডিক্সুর ওপর ঝাঁপিয়ে পড়ে আর মেয়েটা পালানোর সুযোগ পেয়ে যায়। গিহান নিজেদের টিমকে একত্র করতে চায়, কিন্তু বৃদ্ধ লোকটাকে খুঁজে পায় না। সেবিও গিহানের কাছে এসে দাঁড়ায় আর তারা সবাই মিলে ডিক্সুর গ্যাংকে প্রতিরোধ করে। তখনই উপর থেকে বৃদ্ধ লোকটা চিৎকার করে ওঠে আর বলতে থাকে, আমি ভয় পাচ্ছি, দয়া করে এগুলো বন্ধ করো। ফ্রন্টম্যান সঙ্গে সঙ্গে গার্ডদের পাঠিয়ে দেয়। মারামারি থেমে যায়। এদিকে জুনহো গার্ড সেজে গিহানকে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি কেউ আছে যার নাম হুয়াং ইনহো? গিহান বলে, আমরা এখানে আসল নামে পরিচিত নই, সবাই নাম্বার দ্বারা সবাইকে চিনি। এই খেলায় 27 জন খেলোয়াড় বাদ পড়ে। চুল্লিতে মৃতদেহগুলোকে পুড়িয়ে ফেলা হয়। পরিস্থিতি একটু শান্ত হতে গিহানের দল একে অপরের সাথে পরিচিত হয়ে নেয়। এদিকে ডাক্তারটা ডিউকসুর ইনজুরিটা ঠিক করে দেয়। প্লেয়ার 212 খেয়াল করে ডিউকসুর ডাক্তারকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে। সে আবার ডিউকসুর মন জেতার চেষ্টা করে। এরপর রেস্টরুমে যা ঘটে সেটা না দেখানোই ভালো। 212 জানতে চায় ডাক্তার পরের গেম সম্পর্কে কি জানে। সে ডিউকসুকে হুমকি দেয়, যদি তুমি আমাকে ঠকাও তাহলে তোমাকে মেরে ফেলবো। রাতে জুনহো তার রুমে মোবাইলে নোট করছে। পাশের ঘর থেকে আবার সেই কাশির শব্দ শুনতে পারে সে। এবার বুঝতে পারে এটা কাশি নয়, এটা একটা মর্স কোড। বার্তায় বলা হয়েছে নাম্বার 29, অর্থাৎ সেই হারিয়ে যাওয়া গার্ড। পরের দিন সকালে ঘোষণা আসে তৃতীয় গেম শুরু হবে। সবাইকে একটা সাদা ঘরে নিয়ে যাওয়া হয়। বলা হয় 10 জন করে দল ভাগ করতে।
ডিউকসু যেহেতু আগেই গেমটার কথা জানে, তাই সে শক্তিশালী পুরুষ খুঁজে আনে তার দলে। ডিউকসু 212কে ধাক্কা দিয়ে আর অপমানিত করে দল থেকে সরিয়ে দেয়। সাংও চিন্তায় পড়ে যায় যে তাদের দলে একজন বৃদ্ধ আর দুজন মেয়ে। সবাই এক একজন করে নতুন প্লেয়ার খুঁজে আনে, কিন্তু বৃদ্ধ লোকটা কাউকেই আনতে পারে না। ঠিক তখনই প্লেয়ার 212 তাদের টিমে এসে জোর করে যোগ হয়ে যায়। সব খেলোয়াড়দের একটা বিশাল হলরুমে আনা হয়। হলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে দুটো লম্বা ব্রিজ। তারপর ঘোষণা আসে, তৃতীয় খেলা হলো টাগ অফ ওয়ার, রশি টানাটানি খেলা। রুলসটা একদম সোজা, দুইটা টিম একটা রশি ধরে টানবে। যেই টিমটা হেরে যাবে তারা ব্রিজের নিচে পড়ে মারা যাবে। গিয়নের টিমটা একদম দুর্বল, 3জন মেয়ে আর একজন বৃদ্ধ লোক। আর এদিকে দোকসুর টিম একদম হেভিওয়েট খেলোয়াড়ে ভরা। প্রথম ম্যাচটা শুরু হয় দোকসুর টিমকে দিয়ে। একদম ঝড়ের বেগে ওরা বিপরীত টিমকে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। কিছুক্ষণ ওই খেলোয়াড়েরা রশি ধরে ঝুলে থাকে। তারপর একটি কাটার রশিটা কেটে দেয় আর সবাই নিচে পড়ে মারা যায়। স্টাফরা আসে মৃতদেহগুলোকে পরিষ্কার করতে। জুনহো তাদের সাথে সাফাইয়ের কাজ করতে থাকে। হঠাৎ করে একজন গার্ড জুনহোকে গোপনে একটা সিগন্যাল করে আর একটা কফিনে রক্ত দিয়ে ক্রস এঁকে দেয়। এরপর গিয়ানের টিমের পালা। ওরা সবাই নার্ভাস, কারণ প্রতিপক্ষ টিমে সবাই পুরুষ। সবাই একদম হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা। তখন সেই বুড়ো লোকটা বলে মনোবল না হারাতে। টাগ অফ ওয়ার শুধু শক্তির খেলা না। একজন বলে আপনি তো বৃদ্ধ, তাই চুপচাপ থাকেন। জিহান বলে ওনার কথাগুলো শুনতে দাও। বুড়ো লোকটা বলে সে ছোটবেলায় এই খেলায় দারুণ ছিল, এমনকি কুস্তিগিরদেরও হারিয়ে দিত। সে পুরো দলকে একটা টেকনিক শিখিয়ে দেয়। খেলার শুরুতে গার্ডরা ওদের হাতগুলোকে রশি দিয়ে বেঁধে দেয়। লিফটের মধ্যে বুড়ো লোকটা তাদেরকে টিপস গুলো দিয়ে দেয়। প্রথম জন সামনে থেকে লিড করবে আর দিক নির্দেশনা দিবে। একদম পেছনের শেষজন হবে অনেক শক্তিশালী, যেন সে পুরো টিমকে ধরে রাখতে পারে। সবার পা সামনে রেখে একজন ডান দিকে আর একজন বাঁ দিকে করে দাঁড়াতে বলে। রশিটাকে ধরে হাতের নিচে রাখতে হবে ভালো গ্রিপের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো খেলা শুরু হওয়ার প্রথম 10 সেকেন্ড একদম পেছন দিকে ঝুঁকে থাকতে হবে। এই প্ল্যানে প্রতিপক্ষের রিদম ভেঙে যায়। শুরুতে গিয়ানের টিম খুব শক্তভাবে টানতে শুরু করে। তারা প্রতিপক্ষকে প্রায় হারিয়েই দিচ্ছিল। হঠাৎ করে প্রতিপক্ষ টিম শক্তি পেয়ে যায় আর গিহানের টিমকে সামনের দিকে টানতে শুরু করে। এই সিরিয়াস মুহূর্তে সাংও সবাইকে একটা প্ল্যান দেয়। 1 থেকে 3 গুণে সবাই একসাথে 3 কদম সামনে এগিয়ে যাবে। গিহান পড়ে যেতে শুরু করে আর সবাই শক্ত করে রশিটা ধরে রাখে। এই প্ল্যানটা কাজে দেয় আর প্রতিপক্ষ টিম তাল হারিয়ে ফেলে। আর গিহানের টিম একসাথে টেনে ওদের ফেলে দেয়। ওরা একদম শুয়ে পড়ে, ক্লান্ত আর হাঁপাচ্ছে, কিন্তু জয়টা ওদের। সেবিয়কের সাথে যে লোকটা ছিল সে একটা ধার্মিক গুরু। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। তখন সে ছোট মেয়েটা বলে, আমাদের সেই বুড়ো লোকটা আর শেষ মুহূর্তে যে প্ল্যানটা দিল তাকে ধন্যবাদ দেওয়া উচিত। বলে ফিরে দেখতে পারে দোকসু তার নিজেদের দলের মধ্যে আলোচনা করছে। দোকসু রেগে যায় যখন সে দেখতে পারে প্লেয়ার 212 এখনো বেঁচে আছে। ওদিকে জুনহো আর তার গার্ড একটা কফিন নিয়ে যায়। তখন গার্ডটা তাদের দেখে একটা গোপন বোতাম চেপে দেয় আর কফিনটা নিচের চেম্বারে চলে যায়। সেখান থেকে অঙ্গ পাচারকারীরা মৃতদেহটাকে নিয়ে যায় আর একজন গার্ডকে বলে ডাক্তারকে ডেকে আনতে। এদিকে হলে গিহানের দলের সাথে প্লেয়ার 212 ঢং করতে থাকে। এদিকে সাংহো সন্দেহ করে যে দোকসুর টিম আগে থেকেই খেলাটা সম্পর্কে জানতো। এরপর আলো নিভে যাওয়ার ঘোষণা আসে আর এখন সবাই জানে আলো মানেই হত্যাকাণ্ড। তাই তারা ঠিক করে সামনে একটা ব্যারিকেড বানাবে। ধার্মিক লোকটা বলে আমাদের আগে দুর্বল টিমকে টার্গেট করা উচিত। আর ছোট মেয়েটা বলে তুমি না প্রিস্ট। আর তারা ঠিক করে জোড়ায় জোড়ায় পাহারা দেবে, যেন কাউকে মারতে না পারে। ব্যারিকেড বানানোর সময় দোকসু এসে ঠাট্টা তামাশা করতে থাকে গিহানের সাথে। তখন গিহান ঠান্ডা গলায় বলে, তোমার টিমের লোকগুলোকে কি তুমি বিশ্বাস করো? খুন শুরু হলে টার্গেট থাকবে তুমি, কারণ তুমি সবচেয়ে শক্তিশালী। এই কথা শুনে দোকসুর মনে একটু ভয় ঢুকে যায় আর নিজের টিমকে ওয়ার্ডার করে রাতে কাউকে না মারতে। বুড়ো লোকটা বলে সে প্রথমে পাহারা দিবে, কারণ বুড়ো লোকরা কম ঘুমালেও চলে। তখন আরেকজন বলে আপনি তো ঠিকঠাক মতো দাঁড়াতেও পারছেন না। এসব কথাবার্তা চলাকালীন সময় ডাক্তারকে চুপিচাপি পাচারকারীরা একটি গোপন রুমে নিয়ে যাচ্ছিল। কন্ট্রোল রুমে সিকিউরিটি ক্যামেরার ফুটেজটাও মুছে দেয়। আর তখন জুনহো তার পার্টনারকে অনুসরণ করে ধীরে ধীরে সেই রুমে ঢুকে পড়ে। সেখানে জুনহো জানতে পারে যেই লোকটাকে সে জাহাজে মেরেছিল সে এই পাচারকারীর দলেরই একজন। আর বাকি পাচারকারীরাও মনে করছে জুনহোই সেই গার্ড। তখন জুনহোকে ওয়ার্নিং দেওয়া হয় গত রাতে কাজে আসেনি বলে। ওদিকে ডাক্তার খুব মনোযোগের সাথে শরীরের অঙ্গ বের করতে থাকে, কিন্তু গার্ডরা চেঁচিয়ে বলে আজকে ডাক্তার অনেক স্লো। আর তখন তারা কথা কাটাকাটি করতে থাকে যে আগের বার ডক্টর একটা চোখ নষ্ট করে ফেলেছিল। এদিকে হল রুমে সাংহো আর আলী জেগে থেকে সবাইকে পাহারা দিচ্ছে। আলী সাংহোকে ধন্যবাদ দিতে থাকে আগের বার তাকে বাঁচানোর জন্য। তারা একটা
ভুট্টাকে দুই ভাগ করে খেতে থাকে আর গল্প করতে থাকে। কিছুক্ষণ পর সাংহো গিহানকে ঘুম থেকে জাগিয়ে দেয় পাহারা দেওয়ার জন্য। এদিকে দোকসু সন্দেহ আর ভয়ে ঘুমাতে পারছে না। তারপর বয়স্ক মানুষটাও গিহানের সাথে পাহারা দিতে যোগ দেয়। গিহান তার সাথে অতীতের কথা বলতে শুরু করে। সে আগে একটা কার কোম্পানিতে চাকরি করত। একটা স্ট্রাইকে কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছিল আর গিহানের সময়টাও তখন খুব খারাপ যাচ্ছিল। বৃদ্ধ মানুষটা মনোযোগ দিয়ে গিহানের কথা শুনতে থাকে আর সে বলে নিউজে সেই খবরগুলো দেখেছিল। হঠাৎ করেই বৃদ্ধ লোকটির খারাপ লাগতে শুরু করে। গিহান কপালে হাত দিয়ে দেখে ওনার শরীরে জ্বর। তখন সেই বিয়োগ গিহানকে পানি দিয়ে সহযোগিতা করে আর তারা বৃদ্ধ মানুষটাকে বিশ্রাম করার সুযোগ করে দেয়। বৃদ্ধ মানুষটা ঘুমিয়ে পড়লে সেই বিয়োগ আর গিহান মিলে পাহারা দেওয়া শুরু করে। এদিকে ডাক্তার খেলোয়াড়দের অঙ্গ প্রত্যঙ্গ কাটতে থাকে আর স্টাফেরা তাদের সঙ্গে কথা বলতে থাকে। একজন খেলোয়াড়কে রেড লাইট গ্রিন লাইটে গুলি খাওয়ার পর এখানে আনা হয়েছিল। ওই খেলোয়াড়টার একটা কিডনি ছিল না। এটা শুনে জুনহো একটু সতর্ক হয়ে যায়, কারণ জুনহোকে তার ভাই তাকে একটা কিডনি দিয়েছিল। জুনহো প্রশ্ন করতে থাকে ওই খেলোয়াড়ের ব্যাপারে আর গার্ডরা অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি তো সেখানেই ছিলে আর তুমি তো মরদেহটাকে লুকিয়েছিলে। এসব কথাবার্তায় ডাক্তার বিরক্ত হয়ে চিৎকার করতে শুরু করে। ডাক্তার কাজ শেষ করার পর জুনহো আর তার পার্টনারকে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ পাঠিয়ে দেওয়া হয়। পানির নিচে ডুব দিয়ে এগুলো ক্রেতাদের কাছে নিয়ে যেতে হবে। তারা চলে যাওয়ার পর ডাক্তার বাকি কর্মচারীদের জিজ্ঞেস করে পরের গেমটা কি হবে, কিন্তু তারা পরের খেলাটা সম্পর্কে জানে না। এটা শুনে ডাক্তার কর্মচারীদের ওপর রেগে ওঠে আর এক কর্মচারীকে জিম্মি করে ফেলে। সেখানে একটা মারামারি শুরু হয়ে যায় আর ডাক্তার এক কর্মীকে মেরে ফেলে। সে পালানোর চেষ্টা করে কিন্তু জটিল পথের কারণে সে হারিয়ে যায়। একটা গার্ড তার পিছু নিয়ে যেখানে হানিকম্ব গেমটা হয়েছিল সেখানে চলে যায়। গার্ডটা বন্দুকটা ফেলে দিয়ে ডাক্তারটাকে শান্ত করার চেষ্টা করে আর তখন গার্ডটা মাস্ক খুলে তার চেহারাটা দেখায়। আর যখন ডাক্তার তাকে বিশ্বাস করতে শুরু করে ঠিক তখনই হঠাৎ করেই একটা গুলি চলে আসে। গুলিটা করেছে ফ্রন্টম্যানটা এসে বলে তুমি মরদেহ বিক্রি করো বা খেয়ে ফেলো, এগুলো বিষয় নিয়ে আমি কোনো কেয়ার করি না। আমরা এখানে সব খেলোয়াড়দের একটা সৎভাবে জিতার সুযোগ দিচ্ছি, কিন্তু তুমি সেই নিয়মটা ভেঙেছ। আর এই বলে গার্ডটাকে ফ্রন্টম্যান গুলি করে দেয় আর ডাক্তারটাকে একজন স্টাফ মেরে ফেলে। একই সময় জুনহো আর তার সঙ্গী মিলে গোপন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গীটা তাকে বলে এই রাস্তা শুধুমাত্র ভিআইপিরা ব্যবহার করে। জুনহো জিজ্ঞেস করে ভিআইপিরা কারা, কিন্তু সে বিষয়ে তেমন কিছু জানে না। আর এতে সঙ্গীটার জুনহোর ওপর একটু সন্দেহ হতে থাকে আর জুনহোকে ছুরি ধরে হুমকি দিয়ে মাস্ক খুলতে বলে। আর জুনহো তার বন্দুকটা তার সঙ্গীর দিকে তাক করে। সে বলে জানিস ওই খেলোয়াড়ের একটা কিডনি কোথায় গেছে, ওটা আমার ভেতরে, আর সেই খেলোয়াড়টা আমার ভাই ছিল। আর তখন তার সঙ্গী চেঁচিয়ে বলতে থাকে ওই খেলোয়াড়টা একটা মেয়ে ছিল। তখন তার সঙ্গী বলতে থাকে আমাকে যদি বিশ্বাস না করো তাহলে তুমি খেলোয়াড়দের লিস্ট রেকর্ডস চেক করতে পারো। আর এটাও বলে দেয় ফ্রন্টম্যানের কক্ষে সেগুলো রাখা। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে জুনহো সঙ্গীকে গুলি করে দেয় আর সিঁড়ি দিয়ে ফ্রন্টম্যানের রুমের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ফ্রন্টম্যান ঘটনাস্থলটি পরিদর্শন করতে যায় আর ফ্রন্টম্যান মৃত ব্যক্তির শরীর থেকে গুলিটা বের করে আর বুঝতে পারে এটা পুলিশের বন্দুকের গুলি। আর তখন সে সকল গার্ডকে নির্দেশ করে তাকে খুঁজে বের করতে। হঠাৎ করে হল রুমে সাইরেন বাজতে শুরু করে। স্টাফরা সব খেলোয়াড়দের ঘরের মাঝখানে দাঁড়াতে বলে, কিন্তু সেই বুড়ো লোকটার খুবই খারাপ অবস্থা। আর এদিকে জুনহো ফ্রন্টম্যানের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। ওখানে সে খুঁজে পায় অনেকগুলো ফাইল যেখানে রাখা আছে সকল গেমের তথ্য। সে একের পর এক ফাইল পড়তে থাকে আর বুঝতে পারে এই গেমটা অনেক দিন যাবৎ চলছে। ফাইলগুলো খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটি ফাইল সে খুঁজে পায় আর সেই ফাইলটা 2015 সালে, যেখানে তার ভাই গেমটা জিতেছিল। এদিকে হল রুমে সবাইকে লাইনে দাঁড়াতে বলা হয়। গিহান লক্ষ্য করে বুড়ো লোকটা অস্বস্তি ফিল করছে, তাই গিহান তার জ্যাকেটটা বুড়ো লোকটাকে বেঁধে দেয় যাতে ওর প্যান্টের ভিজে যাওয়া অংশটা দেখা না যায়। তারপর খেলোয়াড়দের সবাইকে নিয়ে যাওয়া হয় 4 নাম্বার গেমের জন্য। আর যাওয়ার পথে খেলোয়াড়েরা দেখতে পারে ডাক্তার আর তার সহযোগীদের মৃতদেহগুলো ঝুলছে। তখন বলা হয় নিজ স্বার্থের জন্য কেউ যদি গেমের নিয়ম ভঙ্গ করে তাদের এই অবস্থা হবে। আর এদিকে জুনহো ফ্রন্টম্যানের অ্যাপার্টমেন্টে ফাইলগুলোর ছবি তুলতে থাকে প্রমাণ হিসেবে। হঠাৎ রুমে একটা ফোন বেজে ওঠে আর তখন ফ্রন্টম্যান এসে হাজির হয় আর আগেই জুনহো খুবই দ্রুত লুকিয়ে পড়ে। ফ্রন্টম্যান ইংরেজিতে কারো সাথে কথা বলতে থাকে। সেই ডাক্তারের সমস্যাটা সম্পর্কে জানিয়ে দেওয়া হয়। জুনহো সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে। ফ্রন্টম্যান চলে গেলে জুনহো ফোনটা নিয়ে ট্রাই করে কল দেয়ার। এদিকে খেলোয়াড়দের একটি সাদা রুমে নিয়ে যাওয়া হয়। মাইকে বলা হয় জোড়ায় জোড়ায় টিম করতে। গিহানের দলটা একটু নার্ভাস হয়ে যায়, কারণ এবার প্রতিযোগিতা করতে হবে একে অপরের সাথে। প্লেয়ার 212 গিহান আর সাংওর সাথে জয়েন করার চেষ্টা করে, কিন্তু তারা পাত্তাই দেয় না। সাংও আলীকে টিম হিসেবে বাছাই করে। সবাই যে যার মতো টিমমেট বাছাই করতে থাকে, শুধু গিহান আর বুড়ো লোকটাই পড়ে থাকে। আর গিহান জানে তারা যদি টিম আপ করে তাহলে জেতার সম্ভাবনা নেই। আর গিহান ভাবছিল সে টিম আপ করতে চায়, তো বুড়ো লোকটা আসলে এগিয়ে আসে তার জ্যাকেটটা দিতে। এতে গিহান কিছুটা লজ্জা বোধ করে।
তারপর গিহান কাউকে টিম মেম্বার বানানোর চেষ্টা চালিয়ে যায়। অন্যদিকে সেই বিয়োগ আর সেই ছোট মেয়েটা একসাথে খেলার জন্য সিদ্ধান্ত নেয়। তখন একজন গিহানের সঙ্গী হতে আসে। যেহেতু ডাক্তারটা মারা গেছে সেজন্য প্লেয়ারের সংখ্যা এখন বিজোড়। গিহান চিন্তা করে বুড়ো লোকটা একা পড়ে যাবে, তাই সে অবশেষে নিজেই যায় সঙ্গী হতে। সবার টিম ঠিক হয়ে যাবার পর প্লেয়ার 212-র কোনো সঙ্গী হয় না। ও ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু গার্ডরা তাকে ধরে নিয়ে চলে যায়। তারপর সব খেলোয়াড়কে নিয়ে যাওয়া হয় একটা ছোট টাউন বা শহরের মতো জায়গায়, যেখানে বাড়ি আর রাস্তা আছে। বুড়ো লোকটা গিহানকে তার শৈশবের স্মৃতির কথা বলতে থাকে। সাংও আলীকে কথা দেয় পুরস্কারটা তাদেরই। তারপর স্টাফরা 10টা মার্বেল ভর্তি একটি ব্যাগ খেলোয়াড়দের হাতে তুলে দেয়। গিহান তখন বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করে, তুমি মার্বেল খেলা জানো তো? বুড়ো লোকটা বলে, হ্যাঁ, আমি ছোটবেলায় অনেক মার্বেল খেলেছি। সে আরো বলে, আমরা এখন গানবো, মানে একে অপরের সাথে মার্বেল শেয়ার করে খেলবো। ঠিক তখনই মাইকে ঘোষণা করা হয় যে জুটিগুলো একে অপরের বিরুদ্ধে খেলবে, আর পার্টনারের কাছ থেকে যে সবগুলো মার্বেল নিয়ে নিতে পারবে সেই জিতবে। সবাই অবাক হয়ে যায়, কারণ বিশ্বাস করেছিল অন্য কোনো দলের সাথে খেলতে হবে। একজন খেলোয়াড় সেখানে সবচেয়ে বেশি আঘাত পায়, কারণ তার নিজের স্ত্রীর বিরুদ্ধেই খেলতে হবে। সবাই মার্বেল দিয়ে বিভিন্ন খেলা খেলতে শুরু করে, আর খেলার সময় হলো 30 মিনিট। এইদিকে গিহানের খেলাটা একটু অদ্ভুত দিকে মোড় নেয়। বৃদ্ধ লোকটা ভুলে যায় সে এখানে কেন এসেছে। সে অনেকটা বিভ্রান্ত আর নিজের পুরনো বাড়িটা খুঁজতে থাকে। গিহান তখন রেগে যায় আর বলতে থাকে, আমাদেরকে তো খেলতেই হবে। কিন্তু বৃদ্ধ লোকটা না করে তার বাড়ি খুঁজতেই থাকে, আর গিহান তাকে জোর করে বলে, আমরা যদি না খেলি তাহলে মারা যাব। অবশেষে বুড়ো লোকটা রাজি হয়। অন্যদিকে সে বিয়োগ আর ছোট মেয়েটা একটা খেলা দিয়েই খেলা শেষ করতে চায়। তারা ঠিক করে একদম শেষ দিকে তারা একটা গেম খেলবে, আর বাকিটা সময় তারা নিজেদের সম্পর্কে জানার চেষ্টা করবে। অপরদিকে আলী আর সাংও খেলা শুরু করে। আলী প্রথমে খেলতে চায় না, কিন্তু সাংও ওকে বোঝায় এর বিকল্প নেই। সাংও আলীকে খেলাটা শিখিয়ে দেয়। খেলাটা খুবই সহজ। একজনকে অনুমান করতে হবে অন্যজনের হাতে লুকানো মার্বেল সেটা জোড়ায় নাকি বেজোড়ে। যদি অনুমানকারী সঠিক হয় তাহলে মার্বেল সে জিতে নেবে। খেলা শুরু হওয়ার পরে আলী সবগুলো রাউন্ডই জিততে থাকে, আর সাংও মার্বেল হারাতে থাকে। শেষমেশ সাংওর হাতে শুধুমাত্র একটি মার্বেল থাকে। সে রেগে গিয়ে আলীকে বলে চিটিং করছে। সাংও বিশ্বাসই করতে পারছে না আলী কিভাবে এতগুলো রাউন্ড জিতে গেল। এটা তো 50-50 ভাগ্যের খেলা। সাংও বলে, তুমি আমাকে নিশ্চয়ই ঠকাচ্ছ। আলী জোর দিয়ে বলে, না স্যার, আমি আপনাকে ঠকাচ্ছি না। অন্যদিকে সেই বিয়োগ আর মেয়েটা তাদের পরিবার আর জীবন নিয়ে কথা বলতে থাকে। সেই বিয়োগ বলে তার বাবা সীমান্ত পার হতে গিয়ে মারা গেছে, আর তার মা উত্তর কোরিয়াতে আটকে আছে। সে পুরস্কারটা জিতে তার পরিবারকে একত্রিত করতে চায়, আর তার ভাইকে এতিমখানা থেকে বের করে আনতে চায়। আর তার জেজু দ্বীপে যাওয়ার অনেক স্বপ্ন। ছোট মেয়েটি হাসতে থাকে আর বলে, টাকা পেলে তো তুমি আরো ভালো কিছু করতে পারবে, যেমন হুয়াই বা মালদ্বীপে যেতে পারো। হঠাৎই ছোট মেয়েটা মনে করতে পারে যে তারা দুজনই এখান থেকে বের হতে পারবে না। তখন মেয়েটা তার গোপন কথা শেয়ার করতে শুরু করে। সে স্বীকার করে যে সে তার নির্যাতনকারী বাবাকে হত্যা করেছে, কারণ তার বাবা তার মা আর তার ওপর নির্যাতন করত। সে আরো বলে তার কেউ বেঁচে নেই। যদি সে এখানকার পুরো টাকাটা জিতে যায় তারপরও তার জীবনের কোনো মানে নেই। এদিকে সাংমু আলীর কাছে অনুরোধ করতে থাকে। সে বলতে থাকে, আমি টাগ অফ ওয়ারে টিমকে জিতিয়েছি, আর রাতে আমরা সবাই মিলে গার্ড দিয়েছি, আর আমরা এই খেলাটা শুরু হওয়ার আগে প্রমিস করেছিলাম যে একসাথে এখান থেকে বের হবো। সাংমু তখন একটা প্ল্যান করে আর বলে, আমরা দুজনে একসাথে এখান থেকে বেরোবো। আলী আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে। সাংমু বলে, হয়তো কিছু প্লেয়ার সময় মতো খেলা শেষ করতে পারবে না, আর তখন হয়তো দ্বিতীয় রাউন্ডের জন্য সঙ্গী বদলাতে পারে। চারপাশে ঘুরে খোঁজ নিতে হবে যাদের মার্বেল কম আছে তারা কারা, আর এতে করে আমরা সহজ প্রতিদ্বন্দ্বী খুঁজে বের করতে পারবো। আলী প্রথমে সন্দেহ করে, বুঝতে পারছিল না কি করবে, কিন্তু পরে সে বিশ্বাস করে। সাংও বলে, তোমার মার্বেল গুলো আমাকে দাও, আমি একটা নেকলেসের মতো কিছু একটা বানাবো যাতে এগুলো গলার মধ্যে ঝুলে থাকে। আলী তখন দূরে কোথাও গুলির শব্দ শুনে একটু বিভ্রান্ত হয়ে যায়। সেই ফাঁকে সাংও খুব ঠান্ডা মাথায় আলীর থলি থেকে সব মার্বেল সরিয়ে নেয়, আর আলীর থলিতে ছোট ছোট পাথর ভরে দেয়। নেকলেসটা আলীর গলায় ঝুলিয়ে দিয়ে বলে, যাও অন্য প্লেয়ারদের খুঁজো। আলী সাংউর চালাকিটা একদমই বুঝতে পারে না। সাংউ তখন গার্ডের কাছে গিয়ে বলে, আমার কাছে 20টা মার্বেল আছে, আমি কোনো ভায়োলেন্স ছাড়াই এই মার্বেলগুলোকে সংগ্রহ করেছি। এদিকে গিহান আর বৃদ্ধ লোকটা মার্বেল খেলা শুরু করে দেয়। প্রথম রাউন্ডে লোকটা গিহানের 5টা মার্বেল নিয়ে নেয়, কিন্তু খেলার মাঝখানে বৃদ্ধ লোকটা ভুলে যায়। সে উল্টো গিহানকেই প্রশ্ন করতে থাকে, আর এই সুযোগটা কাজে লাগিয়ে গিহান মিথ্যে বলতে শুরু করে। বৃদ্ধ লোকটার স্মৃতি ভুলে যাওয়ার বিষয়টা কাজে লাগিয়ে গিহান প্রত্যেকটা রাউন্ডই জিততে থাকে। প্রতিটা জেতার সঙ্গে সঙ্গে গিহানের ভেতরে একটা অপরাধ জমা হতে থাকে। মার্বেলগুলো জিতার পর যখন গিহান গার্ডটার কাছে যাচ্ছিল, তখন বৃদ্ধ লোকটা পকেট থেকে আরেকটা মার্বেল বের করে, কিন্তু সে আর খেলতে চায় না। সে সেই আগের মতোই তার বাসা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে ডিউকসু তার বেশিরভাগ মার্বেল হারিয়ে ফেলেছে। ডিউকসু রেগে বলে, অন্য আরেকটা খেলা খেলবো।
তখন গার্ডের কাছ থেকে পারমিশন নিয়ে আরেকটা খেলা শুরু করে তারা। নতুন খেলাটা হবে যে মার্বেল গর্তে ফেলতে পারবে তারই সব মার্বেল। ডিউকসুর পার্টনারের মার্বেলের ধাক্কায় তার মার্বেলটা গর্তে পড়ে যায় আর সে ভাগ্যের কাছে জিতে যায়। এদিকে আর 3 মিনিট বাকি আছে। সেবিয়ক আর মেয়েটা গেমটা খেলতে শুরু করে। নিয়মটা একদম সোজা, যে মার্বেলটা দেয়ালের সব থেকে কাছে থামাতে পারবে সেই জিতবে। সেবিয়ক প্রথমে মার্বেলটা থ্রো করে, কিন্তু মেয়েটা থ্রো না করে ইচ্ছে করে তার পায়ের নিচে মার্বেলটা ফেলে দেয়। সেবিয়ক রেগে যায় আর বলতে থাকে, এটা কি করছো তুমি? মেয়েটা বলে, আমার জীবনে কেউ নেই তো আমার বেঁচে থাকারও কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার পরিবার আছে, তোমার একটা কারণ আছে এখান থেকে বেরিয়ে যাওয়ার। আমার এমন কোনো কারণ নেই, তাই তুমি এখান থেকে বেঁচে ফিরো। ওদিকে আলী সাংকে খুঁজতে থাকে। মার্বেলের থলিটাতে হাত দিয়ে দেখে ভিতরে সব পাথর, কোনো মার্বেলই নেই। বুঝতেই পারে সাংু তাকে ঠকিয়েছে। বিশ্বাসঘাতকতার এই ধাক্কা সামলাতে না পেরে আলী কাঁদতে শুরু করে, আর পেছন থেকে একটা গার্ড তাকে গুলি করে দেয়। এদিকে গিহান বৃদ্ধ লোকটার পেছনে পেছনে খেলার জন্য প্রস্তাব করতে থাকে। তখন বুড়ো লোকটা বলে, আসো, আমাদের কাছে যা মার্বেল আছে সবগুলোই বাজি রাখি, যাতে খেলাটা ফেয়ার হয়। গিহান তখন চমকে ওঠে আর বলতে থাকে, তুমি চাও আমার সবগুলো মার্বেল তোমার একটা মার্বেলের জন্য বাজি রাখবো? এটা তো ঠিক না। তখন বুড়ো লোকটা বলে, তুমি এতক্ষণ কি করেছো? তোমার বন্ধুকে ঠকানোর কাজটা কি ঠিক? গিহান খুব লজ্জিত হয় আর বুঝতে পারে বৃদ্ধ লোকটা এতক্ষণ অভিনয় করছিল। কিন্তু তখন বৃদ্ধ লোকটা তার শেষ মার্বেলটা গিহানের হাতে তুলে দেয়। গিহান কাঁদতে কাঁদতে বৃদ্ধ লোকটাকে জড়িয়ে ধরে আর লোকটার কাছ থেকে শেষ বিদায় নেয়। আর চলে যাওয়ার সময় গিহানকে বৃদ্ধ লোকটা ডেকে বলে, আমি আমার নাম এখন মনে করতে পেরেছি, আমার নাম হলো এর নাম। গিহান কাঁদতে কাঁদতে হাঁটতে থাকে। তারপর একটা গুলির শব্দ শোনা যায় আর বোঝা যায় যে এর নাম আর বেঁচে নেই। এরপর আলীর মরদেহ কফিনে ভরে ফেলে স্টাফরা। এরপর ফ্রন্টম্যান তার স্টাফদের জিজ্ঞেস করে জুনহুকে খুঁজে বের করতে পেরেছে কিনা, কারণ খুব শীঘ্রই ভিআইপিরা আসতে চলেছে। বেঁচে থাকা খেলোয়াড়েরা তাদের হলরুমে ফেরত যায়। দোকসু অবাক হয়ে যায় যে প্লেয়ার 212 এখনো বেঁচে আছে। এখন শুধুমাত্র 17 জন খেলোয়াড় বেঁচে আছে। ওদিকে ফ্রন্টম্যানের অ্যাপার্টমেন্টে ফোন বাজতে থাকে আর ফ্রন্টম্যান এসে রিসিভ করে। আর ফ্রন্টম্যান কিছু একটা বুঝতে পারে। সে বলে ওঠে, আমি জানি তুমি এখানেই আছো। তারপর বন্দুক হাতে নিয়ে প্রত্যেকটা রুম চেক করতে থাকে আর বলতে থাকে, তুমি যে গুলিটা করেছো সেই গুলিটা তো কোরিয়ান পুলিশের। আসলে জুনহোর ফেলে রাখা ফোন রিসিভারের থেকে ফ্রন্টম্যান বুঝতে পারে যে সে ভিতরে আছে। ফ্রন্টম্যান বন্দুক নিয়ে তল্লাশি করতে থাকে। সেই সময় তার কাছে একটা ফোন আসে আর বলে যে উত্তর দিকের উপকূলে একটি মরদেহ পাওয়া গেছে। ফ্রন্টম্যান বেরিয়ে যায় ঘটনাস্থলটি দেখতে। জুনহো ঠিক তার পেছনেই লুকিয়ে রয়েছে। খেলা শেষ হওয়ার পর সবার মুখে কষ্ট আর অপরাধের ছাপ। সাংও গিহানকে বলে কোনো চিন্তা না করতে। সাংও আরো বলে সে একটা বৃদ্ধ মানুষ ছিল যাকে তুমি কয়েকদিনের জন্য চিনো। তখন সাংও আরেকজন খেলোয়াড়কে দেখিয়ে বলে ওই খেলোয়াড়ের পার্টনার ছিল তার স্ত্রী। লোকটা তার স্ত্রীকে হারানোর বেদনা বলতেই পারছে না। সে কাঁদতে কাঁদতে সামনে এসে অনুরোধ করে খেলা বন্ধ করার জন্য। সাংও রেগে গিয়ে বলে যে যদি আমরা খেলা বন্ধ করে দেই তাহলে কি তোমার স্ত্রী ফিরে আসবে? আর যদি এতই অপরাধ বোধ করো তাহলে তুমি মরলে না কেন তোমার স্ত্রীকে বাঁচিয়ে রাখতে? আর এখন মাঝপথে থেমে গেলে কিছুই বদলাবে না। সত্যটা হলো চাইলেই এখন আর পালিয়ে যাওয়া যাবে না। আর যেটা হয়ে গেছে সেটা মাথা থেকে মুছে ফেলতে হবে। এদিকে ফ্রন্টম্যান উপকূলে এসে পৌঁছায় আর জুনহোর জাহাজ থেকে ফেলে দেওয়া দেহটাকে খুঁজে পায়। স্টাফরা মৃতদেহটির পকেটে একটা পুলিশের আইডি খুঁজে পায়, যেটা জুনহো পোশাক চেঞ্জ করার সময় ওর পকেটের ভেতরে ভরে দিয়েছিল। ফ্রন্টম্যান আইডিটা খুব ভালো করে খেয়াল করে। ঠিক তখনই একটা ফোন আসে আর বলে দেওয়া হয় ভিআইপিরা এসে গেছে। ফ্রন্টম্যান দেরি না করে সোজা রওনা হয়ে যায়। ভিআইপিদের মাথায় সোনালী কালারের পশু পাখি আকৃতির মাস্ক পরা। ফ্রন্টম্যান দেরি না করে তার বসের সাথে দেখা করতে চলে যায় আর জানিয়ে দেয় ভিআইপিরা এসে গেছে। ভিআইপিরা বিদেশি মানুষ যারা ঘোড়াদৌড়ের মতোই মানুষের ওপর বাজি রাখে। ফ্রন্টম্যান একদম পোলাইটলি সবাইকে সম্বর্ধনা জানায় আর তাদেরকে ভিআইপি লঞ্জে নিয়ে যাওয়া হয়। ওদিকে খেলোয়াড়রা চিন্তায় ঘুমানোর সাহস পায় না। আর যেই খেলোয়াড়টা তার স্ত্রীকে হারিয়েছে সে একটা চাদর পেঁচিয়ে নিজেকে শেষ করে দেয়। এদিকে ভিআইপি লঞ্জে বসে থাকা এক ধনী এটা দেখতে পারে। লোকটা বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে, আমি এর পিছনে $1 মিলিয়ন বাজি রেখেছিলাম। আর অন্যরা হাসি ঠাট্টা তামাশা করতে থাকে। ওদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি এটা কোনো সিরিয়াস বিষয় না ওদের কাছে। ঠিক তখন জুনহো চুপি চুপি একটা ওয়েটারকে ধরে ফেলে যে কিনা ভিআইপিদের জন্য পানি নিয়ে যাচ্ছিল আর তাকে মেরে তার পোশাক পরে নেয়। নিজের জামার হাতের ভিতরে ফোনটাও লুকিয়ে নেয় যেন সে গোপনে সব ভিডিও রেকর্ড করতে পারে। খেলোয়াড়দের রুমে হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে।
ওরা দেখতে পারে রুমে একটা কফিন নিয়ে আসা হয়েছে। প্লেয়ার 69 তার জীবন শেষ করে ফেলেছে। অন্যদিকে ভিআইপি লঞ্জে ধনীরা আরামদায়ক চেয়ারে হাইফাই ভাবে মজা করছে। সেই ধনী ব্যক্তিটা আবার আরেক প্লেয়ারের ওপর বাজি ধরতে চায়। বাকিরা জিজ্ঞেস করে এবার কত নাম্বার বাছাই করবে। লোকটা বলে 69 যেহেতু চলে গিয়েছে তাহলে 96 সাপোর্ট করব। এদিকে জুনহো ভিআইপিদের পানীয় সাপ্লাই করতে থাকে। ওই ভিআইপি লোকটা জুনহোকে একটু সন্দেহের চোখে তাকায় আর তাকে তার কাছে ডাক দেয়। এদিকে খেলোয়াড়দের আবার সেই ঝকঝকে সাদা রুমে নিয়ে যাওয়া হয়, কিন্তু এইবার সেখানে 16টা ম্যানিকিউন পুতুল দাঁড়িয়ে আছে আর তাদের গায়ে নাম্বার দেওয়া। খেলোয়াড়দের বলা হয় যে কোনো একটা নাম্বার বাছাই করে পড়ে নিতে। সবাই মাঝামাঝি নাম্বারগুলো বাছাই করে নেয়, কারণ কেউই প্রথমে আর শেষে থাকতে চায় না। প্রথম হওয়াটা অনেকটা ঝুঁকির, কারণ তারা কেউই জানে না গেমটা কি নিয়ে। গিহান সামনে এগোয় আর দেখতে পারে শুধুমাত্র প্রথম আর শেষ নাম্বারটাই বাকি আছে। ওর কাছে মনে হয় শেষ নাম্বারটা অনেক বিপজ্জনক হতে পারে। আবার এটাও মনে করে যদি প্রথমে যায় তাহলে সে গেম সম্পর্কে কোনো প্ল্যানই করতে পারবে না। আর ঠিক তখন আরেকটা খেলোয়াড় এগিয়ে আসে আর গিহানকে বলে 1 নাম্বারটা তাকে দিতে। গিহান তার আবেগের কথায় পড়ে শেষ নাম্বারটা সে বাছাই করে। তারপর সবাইকে নিয়ে যাওয়া হয় গেমের হলে। সেখানে একটি কাচের ব্রিজ রয়েছে অনেক উঁচুতে। কিছু কাচ টাইলসের মতো মজবুত, যেখানে 2 জন প্লেয়ার দাঁড়াতে পারবে। আর কিছু টাইলস একদম সাধারণ, সেখানে পা পড়লেই ভেঙে যাবে। তাদের হাতে আছে 16 মিনিট আর এর মধ্যেই ব্রিজটা পার করতে হবে। 1 নাম্বার থেকে শুরু করে সবাই সিরিয়ালি এগিয়ে যাবে। 1 নাম্বার অনেক ভয় পেয়ে যায়। ডিউকসু রেগে গিয়ে বলে সামনে না এগোলে ওই ওকে ফেলে দেবে। লোকটা সাহস করে প্রথম কাচের ওপর পা দেয়, কিন্তু দ্বিতীয়টায় পা দিতেই ভেঙে যায় আর ও নিচে পড়ে যায়। ভিআইপি লঞ্জে একজন ঠাট্টা করে 69ও গেল, 96ও গেল। এরপর এক মেয়ে খেলোয়াড় চেষ্টা করে আর সেও নিচে পড়ে যায়। একটা খেলোয়াড় বেশ কয়েকটা কাচের ধাপ পার করে দেয়, কিন্তু শেষে পড়ে যায়। একজন খেলোয়াড় তার পিছের জনকে জিজ্ঞেস করে তুমি কি বলতে পারো সে কোন দিকে গিয়েছিল? এদিকে ধর্মভক্ত লোকটা একদমই নড়ছে না, সে বসে প্রার্থনা করতে থাকে। বাকিরা একদম অধৈর্য হয়ে যায়। একজন খেলোয়াড় তাকে ধাক্কা দিতে চায়, কিন্তু নিজেই ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। লোকটা ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকে। ঠিক তখনই পরের খেলোয়াড় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এদিকে বাকি খেলোয়াড়রা খুবই নার্ভাস, কারণ সামনের খেলোয়াড়রা খেলতে খুবই সময় নিচ্ছে। ডিউকসুর সামনের খেলোয়াড়টাও পড়ে যায়, কিন্তু ডিউকসু আর সামনে এগোতে চায় না, সে সবাইকে হুমকি দিতে শুরু করে। এদিকে ভিআইপি লোকটা যে জুনহুকে আগে থেকেই লক্ষ্য করছিল সে তাকে তার পাশে বসতে বলে। এরপর সে জুনহুকে বলে মুখোশটা খুলতে। জুনহো ভয় পেয়ে যায়, কারণ মুখোশ খুললে তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। কিন্তু ভিআইপি লোকটা হুমকি দেয় যদি সে মুখোশ না খুলে তাহলে সে যাওয়ার আগেই তাকে মেরে ফেলবে। তখন জুনহো বলে ঠিক আছে, তাহলে একটা প্রাইভেট জায়গাতে চলুন। লোকটা প্রচন্ড খুশি হয়ে যায় আর জুনহুকে নিয়ে যায় ব্যক্তিগত রুমে। ওখানে ব্যাপারটা তো আরো ভয়ঙ্কর হতে শুরু করে। ভিআইপি তার পোশাক খুলে একদম নগ্ন হয়ে যায় আর সব অদ্ভুত কাণ্ড আশা করতে থাকে। কিন্তু হঠাৎ জুনহো পিস্তল ধরে ফেলে লোকটাকে। এবার জুনহো বলে ভিআইপি কে মুখোশটা খুলতে, আর ভয়ে সে মুখোশটা খুলে ফেলে। দেখা যায় সে একজন বয়স্ক আমেরিকান। জুনহো পুরোটা ভিডিও রেকর্ড করে আর জানতে চায় এই গেম সম্পর্কে। এদিকে কাচের ব্রিজে একটা ঝগড়া শুরু হয়ে যায়। ডিউকসু কোনোভাবেই সামনে এগোতে চায় না। প্লেয়ার 212 তার সামনের খেলোয়াড়কে ডিউকসুর দিকে ধাক্কা মারে। আর এবার ব্রিজে ডিউকসু আর 212 নম্বর প্লেয়ার। তারপর 212 নম্বর প্লেয়ার ডিউকসুকে খুবই শক্তভাবে জড়িয়ে ধরে আর বলতে থাকে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, এবার আমরা একসাথে মরবো। ডিউকসু পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। 212 ওকে নিয়ে ব্রিজ থেকে ঝাঁপ দেয় আর দুইজনই নিচে পড়ে মারা যায়। সময় ফুরিয়ে আসতে থাকে, বেঁচে আছে আর মাত্র কয়েকজন প্লেয়ার। গিয়ান সেবিয়ক সাংও আর আরেকজন বুড়ো লোক। সেই বুড়ো লোকটা নাকি 30 বছর ধরে কাঁচ বানানোর কাজ করত। এই বুড়ো লোকটার সাহায্যে দলটা আরো সামনে এগিয়ে যেতে থাকে। লোকটা আলোর প্রতিফলন ব্যবহার করে কোনটা শক্ত কাজ সেটা বুঝতে পারছে। ভিআইপিরা যারা খেলা দেখছে তারা এই বিষয়টাতে তেমন খুশি হয় না, ব্যাপারটা বেশ বোরিং তাদের জন্য। তাই ফ্রন্টম্যান পুরো জায়গাটার আলো নিভিয়ে দেয়। এবার লোকটা কিছুই দেখতে পাচ্ছে না। তখন সাংও সেই লোকটাকে ধাক্কা দিয়ে ব্রিজ থেকে ফেলে দেয়। গিহান আর সেইবিয়কের এই বিষয়টা কষ্ট লাগে। টাইম শেষ হওয়ার আগেই তারা ব্রিজটা পার করে দেয়, আর তখনই ব্রিজের কাজগুলো বিস্ফোরণ হতে থাকে আর চারিদিকে কাজ ছড়িয়ে পড়ে। গিহান সাংও সামান্য আহত হয়, কিন্তু সেইবিয়ক মারাত্মকভাবে আহত হয়। এদিকে ভিআইপি এরিয়াতে ফ্রন্টম্যান কিছু একটা সন্দেহ করে। একজন গার্ডকে বলে প্রাইভেট রুমগুলো চেক করতে,
আর দেখতে পারে একজন অতিথি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ফ্রন্টম্যান ছুটে যায় আর দেখতে পারে জুনহো পালাচ্ছে। জুনহো একটা অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে দ্বীপ থেকে পালিয়েছে, কিন্তু ওই অক্সিজেন ট্যাঙ্কে ছিল লোকেশন ট্র্যাকার। ফ্রন্টম্যান নৌকা করে জুনহোকে ধাওয়া করতে শুরু করে। আবার ফিরে আসি খেলোয়াড়দের কাছে। এখন বেঁচে আছে শুধুমাত্র 3 জন, সাংও, সেইবিয়ক আর গিহান। গিহান রেগে যায় সাংওর ওপর। গিহান বলতে থাকে ও কেন বুড়ো লোকটাকে ব্রিজ থেকে ধাক্কা দিল। সাংও উত্তর দেয় ও তো শুরু থেকেও সাহায্য করতে পারতো, এতক্ষণ কেন অপেক্ষা করেছিল। তারপর সাংও আরো বলে আমি এখানে জিততে এসেছি, আর সেটা যেভাবেই হোক। আর গিহানকে বলে সে অনেক নরম মনের মানুষ, এটাই তার দুর্বলতা। সেইবিয়ক কিছুই বলে না, শুধু চুপচাপ বসে দেখতে থাকে তার ক্ষতবিক্ষত শরীর নিয়ে। ঠিক তখনই স্টাফরা রুমে প্রবেশ করে আর তাদেরকে অভিনন্দন জানায় 5টা গেম পার করার জন্য। খেলোয়াড়দের হাতে স্টাফেরা একটা করে বক্স তুলে দেয়। তারপর সেইবিয়ক বাথরুমে চলে যায়। জ্যাকেটটা খুলতেই দেখা যায় ওর পাশে একটা কাচের টুকরা ঢুকে আছে, আর বোঝাই যাচ্ছে সে কতটুকু কষ্টে আছে। সাহস করে সেইবিয়ক নিজের হাত দিয়ে সেটাকে টেনে বের করে। ওকে দেখে বোঝাই যায় যে সে হাল ছাড়বে না। এরপর সেই বক্সটা সেইবিয়ক নিজের হাত দিয়ে সেটাকে টেনে বের করে। ওকে দেখে বোঝাই যায় যে সে হাল ছাড়বে না। এরপর সেই বক্সটা খুলতেই বেরিয়ে আসে চকচকে পোশাক। সবাই সেই পোশাক পরে একটা অদ্ভুত ত্রিভুজাকৃতির ডাইনিং টেবিলে গিয়ে বসে। ঘরটা অনেকটাই রাজকীয়। তাদেরকে অনেক ভালো ডিনার পরিবেশন করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেইবিয়ক কিছুই খেতে পারে না। ডিনার শেষে কর্মীরা সব প্লেটগুলো নিয়ে যায়, কিন্তু একটা ছড়ি রেখে যায় তাদের সামনে। গিহান কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু সাংও তার ছড়িটা লুকিয়ে নেয়। এদিকে জুনহো সাঁতরে একটা দ্বীপে ওঠে। তার ফোনে সিগন্যাল আসতেই সে তাড়াতাড়ি করে ছবি আর ভিডিওগুলো পুলিশের কাছে পাঠাতে থাকে, কিন্তু সিগন্যাল এতটাই দুর্বল যে কিছুই ঠিকমতো যায় না। নিজের অফিসারকেও ফোন দেয় এবং বলে কোস্ট গার্ড পাঠাতে, কিন্তু ওপাশ থেকে অফিসারটা কিছুই বুঝতে পারে না। এদিকে ফ্রন্টম্যান লোকজন নিয়ে ঠিক ওই দ্বীপেই হাজির হয়। অবশেষে জুনহোকে তারা একদম শেষ মাথায় ধরে ফেলে। সামনে গার্ডরা পিস্তল হাতে আর পিছনে বিশাল সমুদ্র। ফ্রন্টম্যান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে আর বলে তোমার পিস্তলে মাত্র 3টা গুলি ছিল, 2টো ব্যবহার করে ফেলেছ আর আছে এখন শুধুমাত্র 1টি বুলেট। জুনহো বলে তোমার জন্য একটা বুলেটই যথেষ্ট। ফ্রন্টম্যান সামনে এগোতেই জুনহো তার কাঁধে একটা গুলি করে দেয়। গার্ডদের গুলি করতে না করে ফ্রন্টম্যান। জুনহো জিজ্ঞেস করে তুমি আসলে কে। ফ্রন্টম্যান তার নিজের মুখোশ খুলে ফেলে। জুনহো অবাক হয়ে যায়, এটা আর কেউ নয় ওর নিজের ভাই ইনহো, যাকে সে এতদিন ধরেই খুঁজছিল। ইনহো তাকে বোঝানোর চেষ্টা করে বাঁচতে চাইলে আমার সাথে চলো, কিন্তু জুনহো মাথা নেড়ে না করে। ইনহো কোনো উপায় না পেয়ে পিস্তল তুলে জুনহোর কাঁধে গুলি করে দেয়, মারার জন্য নয়, শুধু আহত করার জন্য। গুলিটা লাগতেই জুনহো সোজা সমুদ্রের নিচে পড়ে যায়। ওদিকে খেলার ভবনে প্রতিযোগীরা নিজেদের ঘরে ফিরে আসে। গিহান ধীরে ধীরে সেইবিয়কের কাছে গিয়ে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো কিনা। সেইবিয়ক সঙ্গে সঙ্গে ছুরি তুলে নিজেকে রক্ষা করার জন্য। গিহান বলে আমি তোমার ক্ষতি করতে আসিনি। গিহান জানায় সে কেবল ছুরিটা নিয়েছিল সাংওর জন্য, কারণ সে তাকে ভরসা করতে পারছে না। তারপর সে প্রস্তাব দেয় ওরা দুজন একসাথে কাজ করার জন্য। সেইবিয়ক ব্যথায় কাতরাচ্ছে। সে গিহানকে জিজ্ঞাসা করে টাকাগুলো দিয়ে তুমি কি করবে। গিহান একটু নিঃশ্বাস নিয়ে জানায় আমি আমার ঋণ পরিশোধ করব, মার চিকিৎসা করব, আর আমার মেয়ের জন্য একজন ভালো বাবা হয়ে ওঠার চেষ্টা করব। কথাগুলো শুনে সেইবিয়ক নিজের সম্পর্কে বলতে শুরু করে। সে বলে তার ভাই এতিমখানায়, আর তার স্বপ্ন পরিবারের জন্য একটা ভালো বাড়ি কেনার। সেইবিয়ক গিহানকে একটা অঙ্গীকার করতে বলে, যদি তাদের মধ্যে কেউ একজন জেতে তাহলে সে অন্যজনের পরিবারের দেখাশোনা করবে। ঠিক সেই সময় গিহান দেখতে পারে সাংও ঘুমিয়ে পড়ছে। আস্তে আস্তে গিহান তার ছুরিটা বের করে ওর দিকে এগোতে থাকে। তখন সেইবিয়ক ওকে থামিয়ে দেয়। সে বলে এটা তুমি না, তোমার মাঝে মানবিকতা আছে, যেটা অন্য কোনো খেলোয়াড়দের মাঝে নেই। ঠিক তখনই গিহান খেয়াল করে সেইবিয়ক রক্তে ভেসে যাচ্ছে। সে একদম দুর্বল হয়ে পড়ে। গিহান তাড়াতাড়ি করে দরজায় ধাক্কাতে থাকে আর চিৎকার করে গার্ডদের ডাকতে থাকে। স্টাফরা ঠিকই ঘরে প্রবেশ করে, কিন্তু ডাক্তারকে নিয়ে না, একটা কফিন নিয়ে আসে ওরা। আর গিহান ঘুরে দেখতে পারে সাংওর হাতে একটা রক্তমাখা ছুরি নিয়ে সে সেইবিয়কের পাশে দাঁড়িয়ে আছে। যখন গিহান সাহায্য চাচ্ছিল তখন সেইবিয়ককে সাংও হত্যা করে। রাগে আর দুঃখে গিহান সাংওর ওপর ঝাঁপিয়ে পড়তে চায়, কিন্তু গার্ডরা ওদের আলাদা করে দেয়। গিহান অসহায়ের মতো তাকিয়ে থাকে সেইবিয়কের দিকে। এদিকে ভবনের অন্য প্রান্তে ফ্রন্টম্যান বাথরুমে গিয়ে তার কাঁধের গুলিটা বের করে। সে আয়নায় তাকিয়ে নিজের ভাইকেই দেখতে পায়, যাকে সে একসময় অনেক ভালোবাসতো। এরপরেই শুরু হয় শেষ খেলা। গিহান আর সাংওকে খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। ওরা এখন একে অপরের মুখোমুখি। দুজন পুরনো বন্ধু এখন শত্রু।
মাইকে জানানো হয় শেষ খেলার নাম হলো স্কুইড গেম। সেই পুরনো খেলা যেটা তারা ছোটবেলায় একসাথে খেলতো। একটা পয়সা দিয়ে টস করা হয় আর গিহান এতে জিতে যায়, আক্রমণকারী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। খেলাটা ঠিক সেই জায়গায় যেই জায়গায় রেড লাইট গ্রিন লাইট খেলাটা হয়েছিল। মাটিতে একটা স্কুইডের আকৃতির মতো নকশা আঁকা। ওপরে বসে ভিআইপিরা খেলাটা দেখতে থাকে। ফ্রন্টম্যান ভিআইপিদের বুঝিয়ে দেয় খেলাটা সম্পর্কে। গিহানকে স্কুইডের মাথা পর্যন্ত যেতে হবে, তাহলেই সে জিতে যাবে। আর সাংউ গিহানকে থামাবে। এটাই এই খেলার নিয়ম। চাইলে মারতেও পারবে, খুনও করতে পারবে, কোনো বাধা নেই। গিহান জুতোর ফিতা বাঁধতে শুরু করে আর চুপচাপ হাতের মুঠোয় বালু তুলে নেয়। সাংও ছুরি হাতে স্কুইডের ভেতরে দাঁড়িয়ে থাকে। গিহান ওর দিকে তাকিয়ে বলে, মনে আছে ছোটবেলায় আমরা এই খেলাটা খেলতাম? সাংও ছুরি নিয়ে এগোনোর সময়ই গিহান বালু ছুড়ে দেয়। সাংও চোখ মুছতে থাকে। গিহান সেই সুযোগে পাশ কাটিয়ে এগোতে থাকে। সেই সময় আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু হয়। সাংও তখন বলতে থাকে সে কষ্ট পাচ্ছিল আর আমি তার কষ্ট শেষ করে দিয়েছি। গিহান বলে, তুমি সেই বিয়োগকে দয়া করে মারোনি, তুমি লোভে পড়ে তোমার স্বার্থের জন্য ওকে মেরেছ। তখন সাংও বলতে শুরু করে, তুমি আর ও মিলে খেলাটা থামিয়ে দিতে, আর সেটা হলে আমাদের সবাইকে খালি হাতে বাড়ি ফিরতে হতো। গিহান রেগে যায় আর ছুরিটা বের করে বলে, আগের রাতে সেই বিয়োগই তাকে বাধা দিয়েছিল যাতে সাংকে কিছু না করে, কিন্তু এখন গিহান আর সহ্য করতে পারছে না। সে সাংওর ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যেই শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। বৃষ্টি হচ্ছে, মাটিতে কাদায় ভরে গেছে আর একে অপরের সাথে পশুর মতো লড়াই করতে থাকে। হঠাৎ সাংও গিহানের ছুরিটা নিয়ে নেয় আর গিহানের পায়ে ঢুকিয়ে দেয়। গিহান পড়ে যায়, খুব খারাপভাবে আহত হয়। সাংও উপরে দাঁড়িয়ে থেকে বলতে থাকে, মনে আছে এই সেই মাঠ যেখানে রেড লাইট গ্রিন লাইট খেলেছিলাম আমরা? সে ছুরি তুলে গিহানকে শেষ করার জন্য। তখন ছুরিটা গিহানের কেবল হাতের ভেতর ঢুকে পড়ে আর তখন গিহান সাংওর পায়ে খুব জোরে কামড় দেয়। গিহান সাংওকে ঘুষি মারতে থাকে আর বলতে থাকে, তুমি তাদেরকে মেরেছ। শেষমেশ ছুরিটা গিহান তুলে নেয় আর সাংওকে মারার বদলে ছুরিটা সে মাটিতে গেঁথে দেয়। এত কিছুর পরেও গিহান ওকে মারতে চায় না। ধীরে ধীরে সে স্কুইডের মাথার দিকে এগোতে শুরু করে। উপরে বসে থাকা ভিআইপিরা বলতে থাকে খেলা শেষ। গিহান স্কুইডের মাথায় পৌঁছলেই বিজয়ী। তখন একটা গার্ড আসে সাংওকে গুলি করতে, কিন্তু গিহান মাঝপথে থেমে যায় আর বলে, আমরা দুইজনেই খেলা শেষ করতে রাজি আছি, এখান থেকে বেঁচে বেরোতে চাই। উপরের ভিআইপিরা অবাক হয়ে বলতে থাকে, সে এটা কি করছে? সে এতগুলো প্রাইজ মানি এভাবে ছেড়ে দেবে? গিহান এতগুলো টাকার লোভ ছেড়ে সাংকে বাঁচাতে চায়। সাংও তখন গিহানকে তাদের ছোটবেলার কথা বলতে থাকে। গিহান তার হাত বাড়িয়ে দেয় একসাথে বাড়ি ফেরার জন্য, কিন্তু সাংও বলে, আমাকে ক্ষমা করে দাও। তারপর সে মাটি থেকে ছুরিটা তুলে নিজেকে শেষ করে দেয়। গিয়ান বন্ধুর মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বাইরে বৃষ্টি বাড়তেই থাকে। গিয়ান পুরো খেলাটাই জিতে যায়, কিন্তু তার ভেতরে জয়ের কোনো আনন্দ নেই। এরপর আমরা দেখতে পারি গিয়ান একটি গাড়ির ভেতরে বসে আছে। ওর চোখ আর হাতগুলো বাঁধা। তার সামনে বসে আছে ফ্রন্টম্যান। গিয়ান তাকে প্রশ্ন করে, তুমি কেন এসব করছো? ফ্রন্টম্যান বলে, তোমরা ঘোড়া দৌড়ে বাজি রাখো আর আমরা মানুষের ওপর বাজি রাখি, তোমরা হলে আমাদের ঘোড়া। গিয়ান জানতে চায় সে আসলে কে। সে প্রশ্ন করতেই থাকে, তুমি কে? কিন্তু ফ্রন্টম্যান কোনো উত্তর না দিয়ে গাড়ির ভেতরে গ্যাস ছেড়ে দেয় আর ধীরে ধীরে গিয়ান অজ্ঞান হয়ে যায়। সাদা রঙের একটি দামি লিমো গিহানকে একটি ব্যস্ত রাস্তায় ফেলে দেয়। তখন এক পথচারী তার চোখের বাঁধনটা খুলে দেয় আর তখনই গিয়ানের মুখ থেকে বেরিয়ে আসে একটা ব্যাংকের কার্ড। গিয়ান একটি এটিএম বুথে হাজির হয়। কার্ডটা ঢুকিয়ে নিজের খেলোয়াড় নম্বরটা টাইপ করে আর তখনই স্ক্রিনে ভেসে ওঠে 45.6 বিলিয়ন ওন। এটাই হলো তার প্রাইজ মানি। এই বিশাল অঙ্কের টাকাটা দেখেও গিহানের মুখে একটু হাসি নেই। সে শুধু একটা 10,000 টাকার নোট তুলে নেয় আর হাঁটতে শুরু করে। ফেরার পথে গিহানের দেখা হয় সাঙুর মার সঙ্গে। গিহানের মুখে আর শরীরে আঘাতের দাগ দেখে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তারপর সে আদর করে গিহানকে তার দোকান থেকে মাছ দেয়। গিহান ওনাকে টাকা দিতে চায়, কিন্তু টাকাটা উনি নেয় না আর সে জানিয়ে দেয় গিহানের মাকে সে কয়েকদিন দেখতে পায়নি। গিহান ঠিক যেই সময় চলে যাচ্ছিল ঠিক সেই সময় তিনি সাঙুর কথা জিজ্ঞেস করেন। গিহান থেমে যায় আর তার চোখে পানি চলে আসে। কিছু বলার মতো সে কোনো ভাষাই খুঁজে পায় না, কারণ সত্যিটা বলার মতো তার সাহস নেই। অবশেষে গিহান তার নিজের বাসায় ফিরে আসে। ঘরে ঢুকেই দেখতে পারে তার মা মেঝেতে পড়ে আছেন। গিহান যখন সেই ভয়ঙ্কর গেম নিয়ে ব্যস্ত ছিল তখনই তার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। সে মায়ের পাশে নিঃশব্দে শুয়ে থাকে, কিন্তু এখন আর আগের মতো কাঁদতেও পারছে না। এরপর 1 বছর এগিয়ে যায়।
গিয়ান একটা ট্রেনে উদাস অবস্থায় ফকিরের মতো বসে রয়েছে। তাকে ব্যাংক থেকে ডাকা হয়েছে, যেখানে তার প্রাইজ মানিটা রাখা। ব্যাংকের লোকটা অবাক হয়ে গিয়ানকে প্রশ্ন করে, 1 বছরে আপনি তো 1টি টাকাও খরচ করেননি। গিয়ান জিজ্ঞেস করে, আপনি কেন আমাকে এখানে ডেকেছেন? ব্যাংকের লোকটা বলে, অ্যাকাউন্টটা ভিআইপি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে, যাতে সে বেশি করে সুদ পায়। কিন্তু এসব কথা শুনে গিয়ান উঠে দাঁড়িয়ে লোকটার কাছ থেকে 10,000 ওন ধার চায়। ব্যাংকার লোকটা অবাক হয়ে যায় আর তাকে টাকাটা দিয়ে দেয়। আর গিয়ান সেই টাকাটা দিয়ে একটা মদ কিনে সাগরের ধারে চলে যায় আর চুপচাপ সেখানে বসে থাকে। তখনই একটা মহিলা আসে ফুল বিক্রি করতে। গিয়ান প্রথমে কিনতে চায় না, কিন্তু মহিলাটা বলে যদি ফুল না কিনে তাহলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। শেষমেশ গিয়ান ফুলটা কিনে নেয়। ফুলটার সঙ্গে ওই মহিলাটা একটা কার্ডও গুঁজে দেয়। গিয়ান কৌতূহলবশত খামটা খুলে দেখে ভিতরে সেই কার্ডটার পেছনে ঠিকানা আর সময় লেখা আছে। কার্ডটার একদম নিচে লেখা আছে তোমার গানবো থেকে, মানে এই কার্ডটা সেই বৃদ্ধ লোকটার কাছ থেকে এসেছে। গিয়ান সেই ঠিকানার উদ্দেশ্যে যায়। একটা বড় আর খালি ঘরে প্রবেশ করে। বেশ কিছুটা দূরে দেখতে পারে একটা হাসপাতালের বেডে এক বৃদ্ধ শুয়ে আছে। সামনে যেতেই গিয়ান থমকে ওঠে, কারণ এইটাই হলো সেই প্লেয়ার 1 নাম্বার ওয়েল নাম। গিয়ান শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। তখন এল নাম তাকে বলে 1 গ্লাস পানি দিতে, আর গিয়ান তাকে প্রশ্ন করতে শুরু করে, তুমি আসলে কে? এই পুরো গেমটা কি তুমি চালিয়েছো? আর তোমাকে বাকি সবার মতো মেরে ফেলা হলো না কেন? এল নাম জানালার বাইরে তাকিয়ে থাকে। তারপর রাস্তায় শুয়ে থাকা এক গৃহহীন মাতাল লোককে দেখিয়ে বলে, কেউ ওকে সাহায্য করছে না, তুমি কি তাকে সাহায্য করতে? গিয়ানের রাগ ক্রমশ বাড়তেই থাকে। সে উত্তর আর সত্যটা জানতে চায়, কিন্তু এল নাম বারবার প্রসঙ্গ ঘুরিয়ে দিতে থাকে। তখন এল নাম বলে সে একটা খেলা খেলতে চায়। ওই নিচে পড়ে থাকা মাতাল লোকটাকে যদি কেউ রাত 12টার আগে সাহায্য করে তাহলে তুমি জিতবে, আর যদি সাহায্য না করে তাহলে আমি জিতবো। কিন্তু গিয়ান এল নামের গলায় ধরে ফেলে, আর এল নাম বলে আমাকে আঘাত করলেই তুমি তোমার উত্তর পাবে না। গিয়ান ধীরে ধীরে তার হাত সরিয়ে নেয়। ঘড়ির কাঁটা চলতে থাকে। রাত 12টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। এল নাম আস্তে আস্তে সত্য কথা বলতে শুরু করে। তিনি হলেন স্কুইড গেমের পরিকল্পনাকারী। সে বলে, আমি আর আমার কিছু ধনী বন্ধু আছে যাদের জীবনে টাকা, ক্ষমতা সবই আছে, কিন্তু কোনো আনন্দ নেই। তাই তারা এই প্রাণঘাতী গেমটা শুরু করে কিছু আনন্দ পাওয়ার আশায়। এর নাম আরো বলে, আমি শুনেছি তুমি তোমার ব্যাংকের 1টি টাকাও খরচ করনি, আর এখনো আগের মতোই জীবন কাটাচ্ছ। সে গিহানকে জিজ্ঞেস করে, তুমি কি অপরাধ বোধ করছো? তারপর সে গিহানকে বলে, এই টাকাটা তোমার প্রাপ্য। তুমি সেটা কষ্ট, ঝুঁকি আর ভাগ্যের মাধ্যমে পেয়েছো, আর এটা তোমার প্রাপ্য পুরস্কার। গিয়ান চুপ থেকে তাকে প্রশ্ন করে, তুমি কি নিজেকে অপরাধী মনে করছো না? এর নাম উত্তর দেয়, কাউকে এই খেলায় আসতে জোর করা হয়নি, সবাই নিজের ইচ্ছেতেই ফিরে এসেছিল। গিয়ান আবার প্রশ্ন করে, তুমি যদি গেমের কর্তা হও তাহলে নিজেই কেন খেলতে নেমেছিলে? এর নাম বলে, আমি ছোটবেলার গেমগুলোকে খুবই মিস করতাম, আর আমার ব্রেন টিউমার আছে, তো সেই জন্য আমার হাতে বেশি সময় ছিল না। আমি শেষবারের মতো খেলাটা অনুভব করতে চেয়েছিলাম। এই সময় একটা মেয়ে মাতাল লোকটার পাশ দিয়ে হেঁটে যায় আর থেমে কিছু একটা বলে চলতে শুরু করে। গিয়ান জানতে চায় সে কেন গিয়ানকে বাঁচিয়ে রাখলো। এর নাম গিহানকে বলতে থাকে, তোমার সাথে খেলার মাধ্যমে আমি সেই ছোটবেলার অনুভূতিটা পেয়েছি, আর সেজন্যই আমি তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম। ঠিক যখন রাত 12টা বাজতে আর কয়েক মিনিট বাকি আছে, তখন একটা পুলিশের গাড়ি এসে সেই লোকটার সামনে দাঁড়ায়। সেই মেয়েটা পুলিশটাকে নিয়ে এসেছে এই মাতাল লোকটাকে সাহায্য করার জন্য। গিয়ান এই খেলাটাও জিতে যায়, কিন্তু আফসোস, এর নাম মানে বৃদ্ধ লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। গিয়ান তার দিকে শেষবারের মতো তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এবার আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। পঞ্চম খেলার পর গেমগুলোর যে হোস্ট ছিল সে তার মুখোশটা সরিয়ে নেয়, আর আমরা দেখতে পারি সেই লোকটাই ওই বৃদ্ধ লোক এল নাম। সে তখন ফ্রন্টম্যানকে বলে ভিআইপিদের সার্ভ করতে। আবার ফিরে আসে বর্তমান সময়ের গল্পে। ফ্রন্টম্যান মানে ইনহো এল নামের দেহের পাশে দাঁড়িয়ে। সে এল নামের চোখ দুটো বন্ধ করে দেয়। এই মুহূর্তটা একদম নিস্তব্ধ আর খুবই কষ্টের। এরপর আমরা দেখতে পারি গিহান একটা সেলুনে গিয়েছে চুল কাটার জন্য। গিহান দোকান থেকে বের হয়, আর আমরা দেখতে পারি গিহান তার চুল লাল কালার করেছে আর একটা কাটিং দিয়েছে। গিহান পরে অনাথ আশ্রমে যায় সেই বিয়কের ভাইয়ের কাছে, আর সে তখন ছেলেটাকে সাঙ্গুর মার কাছে নিয়ে যায়। উনি ছেলেটাকে রাখতে রাজি হন। বিদায় নেওয়ার আগে গিহান তাকে একটি সুটকেস দেয়, কিন্তু যখন সেই মহিলা সুটকেসটি খুলে দেখতে পারে ভেতরে শুধুই টাকায় ভর্তি। সে চিৎকার করে গিহানকে ডাকতে শুরু করে, কিন্তু ততক্ষণে সে অনেক দূরে চলে গেছে। এরপর আমরা দেখতে পারি গিহান এয়ারপোর্টের দিকে যাচ্ছে। সাবওয়ে স্টেশনে সে তার মেয়ের সাথে ফোনে কথা বলছে। ঠিক তখনই গিহান থমকে দাঁড়ায়। প্ল্যাটফর্মের অপর পাশে সেই লোকটা একজনের সাথে দাগজি খেলছে।
আর হ্যাঁ, এটাই সেই লোক যেই লোকটা গিহানকেও ইনভাইট করেছিল খেলার জন্য। আর গিহান লোকটাকে চিনে ফেলে। গিহান দৌড় দেয় তাকে ধরতে, কিন্তু ততক্ষণে লোকটা তাকে দেখে ট্রেনে উঠে পড়েছে। আর তখন গিহান ওই লোকটার কার্ডটা নিয়ে নেয় আর বলতে থাকে, তুমি সেখানে যাবে না, এখান থেকে দূরত্ব বজায় রাখো। এরপর গিহান এয়ারপোর্টে দাঁড়িয়ে শেষবারের মতো সেই কার্ডের নাম্বারে ফোন করে। ওপাশ থেকে একজন বলে, তোমার জন্ম তারিখ আর নাম বলো। গিহান তার সবকিছু বলতেই ওপাশ থেকে একদম চুপ হয়ে যায়। তখন ওপাশ থেকে একজন বলে, প্লেয়ার 456। এরপর সোজা ফ্রন্টম্যান ফোনটাতে বলে, প্লেনে উঠে পড়ো, তোমার নিজের ভালোর জন্যই, সবকিছু ভুলে যাও। আর গিহান তখন বলে, আমি কোনো ঘোড়া নই, আমি একজন মানুষ, আর আমি জানতে চাই তোমরা আসলে কারা। তারপর সে ফোনটা কেটে দেয় আর সোজা উল্টো ঘুরে হাঁটতে শুরু করে।